আচ্ছা, যেটা বলতেছিলাম যে কম্পিউটেশনাল জিওমেট্রি হচ্ছে জিওমেট্রিক প্রবলেমকে অ্যালগরিদমিকলি সলভ করা বা প্রবলেম সলভিং এর জন্য জিওমেট্রি ইউজ করা। তো আমাদের অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যাল অনেক অ্যাপ্লিকেশন আছে, এখানে কয়েকটা লিখছি আর কি। কম্পিউটার গ্রাফিক্স, রোবোটিক্স, কম্পিউটার ডিজাইন, এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে জ্যামিতির কাজ লাগে। কারণ আমরা বিভিন্ন জিওমেট্রিক শেপ নিয়ে, বা জিওমেট্রিক না বলে জাস্ট এমনি বিভিন্ন শেপ নিয়ে কাজ করি। যেমন ধরো টেক্সটাইল লেআউট। টেক্সটাইল লেআউট হচ্ছে যে তোমার একটা কাপড় বানানো হবে, তো কাপড় বানানোর জন্য যে কাটতে হবে, কাটার কাজগুলো এখন সব অটোমেটেড হয়, কম্পিউটার দিয়ে হয়। আগে তো হাত দিয়ে করতো, মানে স্কেল দিয়ে চক দিয়ে দাগ টানার পরে কাটতো। এখন এগুলো কিন্তু সবগুলো ইয়ে দিয়ে হয়, কম্পিউটার দিয়ে হয়। কম্পিউটার বুঝবে কেমনে কোথায় কাটতে হবে, কি কাটতে হবে, কোন কোন কোণে কাটতে হবে, কত কোণে কাটতে হবে, বুঝে কেমনে, কতটুকু বুঝে কেমনে, এগুলা বেসিক্যালি সবগুলো জিওমেট্রিক প্রবলেম। কম্পিউটারের ডিজাইনটা বুঝতেই পারতেছো, হ্যাঁ, জিওমেট্রিক প্রবলেম। রোবোটিক্স, একটা রোবোটিক হ্যান্ড কোন কোন জায়গায় যাবে, কোন গিয়ারটা কতটুকু মুভ করলে আমি ডিজায়ার্ড লোকেশনে আমার হাতটা চলে যাবে, বা আমার রোবোটিক হ্যান্ডটা চলে যাবে, সেটা বুঝতে পারা বা ডিটারমাইন করতে পারা বা ক্যালকুলেট করতে পারা। তো এই কাজগুলা জন্য আমাদের জিওমেট্রি লাগে, এবং জিওমেট্রির অ্যালগরিদমের যেই শাখায় আমরা এই ধরনের জিওমেট্রিক প্রবলেম সলভ করি সেটাকে বলা হয় কম্পিউটেশনাল জিওমেট্রি। এখন জ্যামিতির ক্ষেত্রে একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে জ্যামিতি কিন্তু মাল্টি ডাইমেনশনাল হতে পারে। 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, মোর দেন 1 ডাইমেনশন হতে পারে। এখন যদি আমি যে জ্যামিতিটা ইউজ করতেছি সেটা যদি 2 ডাইমেনশন হয় তাহলে এক ধরনের আলোচনা হবে, যদি এটা 3 ডাইমেনশন হয় তাহলে কিন্তু আরেক ধরনের আলোচনা হবে। আমরা এরকম বলি যে এটা 2D জিওমেট্রি বা 3D জিওমেট্রি। এখন 2D জিওমেট্রির যে আলোচনা, তার থেকে 3D জিওমেট্রির আলোচনা একটু ভিন্ন হবে। হ্যাঁ, একটু ভিন্ন হবে, একদম কমপ্লিটলি ভিন্ন এরকম না, কারণ 2D জিওমেট্রি, 3D এর মধ্যে তো 2D জিওমেট্রি ইনক্লুডেড। হ্যাঁ, 3D এর মধ্যে 2D জিওমেট্রি ইনক্লুডেড। তো যাই হোক, আমরা এখানে যেই অ্যালগরিদম গুলো পড়বো সেগুলো সবগুলো হচ্ছে মানে 3D জিওমেট্রি, সরি 2D জিওমেট্রি, হ্যাঁ 3D না। 2D মানে কি? 2D মানে হচ্ছে আমরা যেসব প্রবলেম করবো সেই প্রবলেমগুলো 2 ডাইমেনশনাল জায়গার উপর প্রবলেম, 2 ডাইমেনশনাল জায়গার প্রবলেম, 3 ডাইমেনশনাল জায়গার না। মানে একটা তলের উপর যেসব প্রবলেম আসে সেগুলো। তো একটা তলের উপর যে কোনো পয়েন্টকে কিন্তু আমরা দুইটা বিন্দু দিয়ে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যদি আমি পোলার কোঅর্ডিনেট নিই তাহলে আবার আরেকভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি পয়েন্টগুলোকে, একটা পয়েন্টকে 2 ডাইমেনশনে। তো 2 ডাইমেনশনে কিভাবে ইয়ে করা হয় সেটা আমরা জানি। আচ্ছা, তো এখন আমরা এখানে যেসব প্রবলেমগুলো দেখবো, সব মানে কম্পিউটার জিওমেট্রি প্রবলেম দেখবো, এগুলো খুব সিলেক্টিভ প্রবলেম, খুব বেসিক কিছু প্রবলেম দেখবো। জাস্ট একটা নতুন কি বলে, নতুন জায়গা এক্সপ্লোর করলাম আমরা, কিন্তু ওখানে একদম ইন ডিটেইল অনেক ডিপে যাবো এরকম না, আমরা বেসিক কিছু বিষয় দেখবো। তো তো এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট বিষয়টা হচ্ছে আমরা লাইন সেগমেন্টের কিছু প্রপার্টি দেখবো। লাইন সেগমেন্টের কিছু প্রপার্টি দেখবো। লাইন সেগমেন্ট প্রপার্টিগুলো কি? লাইন সেগমেন্টটা কি এটাকে বলো। লাইন সেগমেন্ট চিনো? দুইটা ভ্যালু দেওয়া থাকবে, এক্স আর ওয়াই এর, এক্স থেকে ওয়াই পর্যন্ত যে লাইনটা হবে সেগমেন্ট একটা। লাইন সেগমেন্ট এবং লাইনের মধ্যে পার্থক্য কি? আছে কোনো পার্থক্য না? নাই।
সেগমেন্ট মানে দুইটা বিন্দু দেওয়া থাকবে শুরু আর শেষের। আর লাইন কি? লাইন লাইন সেগমেন্ট আর লাইন সেগমেন্ট, লাইন এবং লাইন সেগমেন্টের পার্থক্য কি? আমরা ইংলিশে বাংলায় বলতাম, আমরা যখন পড়তাম আর কি, জ্যামিতি যখন পড়তাম আমরা বলতাম রেখা এবং রেখাংশ। এখন এইটার থেকে বলতে পারবো রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্য কি? রেখা এবং রেখাংশ পার্থক্য কি এটা জানা উচিত। তো পড়ছো তোমরা স্কুলে, স্কুল থেকে পড়ে আসছো। জানো না কেউ? শুনতে পাচ্ছ? স্যার রেখার অংশটাকে স্যার রেখাংশ বলেছেন। সেটা তো হলো, কিন্তু আরেকটু ইলাবোরেটলি বলা যায় কিনা? রেখা এবং রেখাংশের সাথে পার্থক্য হচ্ছে যে রেখা প্রান্তবিন্দু যেটাকে বলে যে মানে প্রান্ত বিন্দুতে শেষ হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, কি বললা? হ্যাঁ, মানে রেখার দুই মাথা অসীম অসীম পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, অসীম পর্যন্ত বিস্তৃত। আর রেখাংশ কি হয়েছে? রেখাংশ ওই পয়েন্টে শেষ হয়ে যায়। এখন এটার ফলে বিষয়টা কি দাঁড়ায়? একটু আঁকতে পারলে ভালো হইতো। আঁকিটা কোথায়? আচ্ছা, আমি একটা শেড দিই। দেখা যাচ্ছে? মনে করো একটা রেখা, ধরে নাও রেখা আর কি। এখন এই একটা রেখা আঁকলাম, পারি যন্ত্রণা থেকে একটু ক্লিয়ার করি। আবার কি এটা দিয়ে আঁকি তাহলে করবো। এই একটা রেখা, এই দুইটা রেখা কি পরস্পরকে ছেদ করে না? ছেদ করে না? ছেদ করে না স্যার। ছেদ করে না। এখন তুমি যে ছেদ করে না বললা, এটা বললো যে উইথ রেসপেক্ট অফ রেখাংশ। আমি তো মনে করি যে এটা রেখাংশ, যেমন ধর এটা হচ্ছে এ বি, এখন যদি আমি মনে করি যে এ বি একটা রেখাংশ, সি ডি একটা রেখাংশ, তাহলে এটা ছেদ করে না। কিন্তু যদি এটা রেখা হয় তাহলে এটা কিন্তু এই পাশে অসীম পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ, আবার এই পাশেও অসীম পর্যন্ত বিস্তৃত। বোঝা গেছে? রেখাংশ হলে এটা কিন্তু দুই পাশে অসীম পর্যন্ত বিস্তৃত। অসীম পর্যন্ত বিস্তৃত হলে কিন্তু তোমার সিডি রেখা এবি রেখাংশকে ছেদ করে, এটা ছেদ করে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে রেখা ছেদ করে এবং রেখাংশ ছেদ করে, এই দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। রেখাংশ ছেদ করে একটা কথা, রেখা ছেদ করে সেটা আরেকটা কথা। রেখা ছেদ করে একটা বিষয়, রেখাংশ ছেদ করে আরেকটা বিষয়। রেখাংশ ছেদ না করলেও রেখা ছেদ করতে পারে, রেখাংশ ছেদ না করলেও রেখা ছেদ করতে পারে। আবার রেখা ছেদ করলে রেখাংশ ছেদ নাও করতে পারে। তো আমরা এখানে প্রথমে যেটা দেখব তার মধ্যে একটা পার্ট হচ্ছে যে আমরা দেখব যে
লাইন সেগমেন্টের কিছু প্রপার্টি, মানে রেখাংশের প্রপার্টি, রেখাংশের বৈশিষ্ট্য। রেখাংশ কি বৈশিষ্ট্য দেখবো? একটা বৈশিষ্ট্য বললাম এই মাত্র, সেটা হচ্ছে ছেদ করে কিনা, ইন্টারসেক্ট করে কিনা, দুইটা রেখাংশ ইন্টারসেক্ট করে কিনা। আচ্ছা, আরেকটা দেখবো সেটা হচ্ছে, সেটাকে আমি একটু ছবি আঁকি দেখি পারি কিনা। আরেকটা হচ্ছে মনে করো তোমার দেখি, মনে করো এটা হচ্ছে আচ্ছা এবি দেখি, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এসি, ঠিক আছে? দুইটার মানে উৎপত্তি স্থল একই, দুইটা উৎপত্তি স্থল হচ্ছে এ। এখন একটা অ্যারো আমি আঁকলাম এসি, এর থেকে সির দিকে, একটা অ্যারো আঁকলাম এর থেকে বির দিকে। এখন মনে করো তুমি এটা ঘুরাচ্ছ, মনে করো এটা ঘুরাচ্ছ, কিরকম ঘুরাচ্ছ? বুঝা গেছে? এরকম ঘোরানো যায় না? মানে এসিটাকে আমি এবি দিকে ঘুরাইলাম, এরকম ঘোরানো যায়? ঘুরাইলাম এভাবে, কি যায়? জি স্যার। তো এই যে ঘুরাইলাম, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলাম না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলাম? বিপরীতে স্যার। বিপরীতে। তাহলে আমি বলতে পারি না যে এবি এসির ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে? এবি এসি এর থেকে ঘড়ির কাঁটার বিপরীত মুখে আছে, বলতে পারি না? জি আবার স্যার। আবার এডি, এডি এটা কি এসি এর ঘড়ি কাঁটার দিকে আছে, এসির সাপেক্ষে আর কি, এসির সাপেক্ষে, এসির সাপেক্ষে, এসির সাপেক্ষে এটা ঘড়ি কাঁটার দিকে আছে। ঠিক আছে না? তাহলে একটা রেখা আরেকটা রেখার সাপেক্ষে কি ঘড়ি কাঁটার দিকে আছে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে আছে, এটা বের করার একটা কাজ। তাহলে আমরা দুইটা কাজ পেলাম, একটা হচ্ছে যে দুইটা রেখাংশ ইন্টারসেক্ট করে কিনা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা রেখার থেকে আরেকটা রেখার দিকে যদি আমি যাই, তাহলে সেটা কি ঘড়ি কাঁটার বিপরীত মুখে আছে না ঘড়ি কাঁটার মুখে আছে। হ্যাঁ, যেমন এবি হচ্ছে এসির ঘড়ি কাঁটার বিপরীত মুখে, আর এডি হচ্ছে এসির সাপেক্ষে ঘড়ি কাঁটার দিকে। এই দুইটা প্রবলেম আমরা দেখতে পারি। আরেকটা প্রবলেম আছে যেটা হচ্ছে যে মনে করো আমি এই এ বিন্দু থেকে
বি বিন্দু গেলাম, বি বিন্দু থেকে সি বিন্দু গেলাম, এই বিন্দু থেকে বি বিন্দু গেলাম, বি বিন্দু থেকে সি বিন্দু গেলাম। এখন এই যাওয়ার পথে আমি একটা টার্ন নিছি, না? টার্ন তো বুঝো, মোড় নিছি, মোড়। এখন এই মোড়টা আমি কোন দিকে নিছি, ডান দিকে না বাম দিকে? তুমি খেয়াল করো আমি কোন দিক থেকে কোন দিকে গেলাম। আমি গেলাম এ থেকে বি, বি থেকে সি। আমি কিন্তু বি থেকে যাই নাই, কারণ এ থেকে বি গেছি। কারণ এ থেকে বিতে যাওয়ার পর, বি থেকে যাওয়ার পরে বি থেকে একটা মোড় নিয়ে আমি সিতে গেছি। তাহলে ওই যে বিতে যে মোড় নিলাম, এই মোড়টা কোন দিকে ছিল, ডান দিকে না বাম দিকে? স্যার বাম দিকে স্যার। বাম দিকে। যদি আমি সি থেকে বি আসতাম, বি থেকে যেতাম, তাহলে কিন্তু আবার ডান দিকে হতো। আমি কোথা থেকে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে মোট মানে ওই ঘোরাটা কি ডান দিক ঘোরা হবে না বাম দিকে ঘোরা হবে। ঠিক আছে? তাহলে এ থেকে বি, বি থেকে সিতে যখন যাচ্ছি তখন বি পয়েন্টটা আমি বাম দিকে মোড় নিচ্ছি। এখন এরকম আমাদের আসলে জানতে হইতে পারে যে কোনো একটা মোড়, হ্যাঁ, সেই মোড়টা কি ডানে মোড় না বামে মোড়, সেই মোড়টা কি ডানে মোড় নাকি বামে মোড়, এটা জানতে হইতে পারে। সো এটাকে বলা হয়, মানে এটা হচ্ছে আরেকটা প্রবলেম। কটা প্রবলেম পেলাম? 3টা প্রবলেম। ইন্টারসেক্ট করে কিনা, একটা রেখাংশ ক্লকওয়াইজ ডিরেকশনে আছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, এটা। আর থার্ড হচ্ছে যে আমি যদি একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাই এবং সেখান থেকে আরেকটা পয়েন্টে যাই 2 ডাইমেনশনাল স্পেসে, তাহলে আমি ঠিক যেখানে ওই ঘুরে গেলাম সেখানে আসলে কোন দিকে মোড় নিলাম, ডানে মোড় নিলাম নাকি বামে মোড় নিলাম। ঠিক আছে? তো এটা আমাকে এই তিনটা প্রবলেম আমরা সলভ এখানে দেখবো আর কি। লাইন মানে সেকশন কত জানি ছিল এটা, সেকশন 4.1 এ, সরি 33.1 এ, সেকশন 33.1 এ আমরা এই প্রপার্টিটা দেখবো, মানে এই দুইটা বিষয় নিয়ে আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, সরি 3টা বিষয় নিয়ে দেখবো। তো এখন এই যে আমরা যা কিছু দেখবো এখানে, যত রকম টেকনিক শিখবো, সেই সবগুলো টেকনিকই একটা বিষয়ের উপর দাঁড়ায় আছে। হ্যাঁ, সেটা হলো এখানে যে লেখা আছে কনভেক্স কম্বিনেশন। আমরা এটাকে আরেকটু সহজ করে বলি যে ভেক্টর প্রোডাক্ট। আমরা ভেক্টর প্রোডাক্ট দেখছি, দুইটা ভেক্টরের গুণফল কিভাবে বের করতে হয়, ক্রস প্রোডাক্ট যেটাকে বলে, ক্রস প্রোডাক্ট বের করে দেখছি। তো ক্রস প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ভেক্টর তো আমরা সবাই বুঝবো। ভেক্টর কি? ভেক্টর হচ্ছে যেটা মান এবং দিক দুইটাই থাকে। মান এবং দিক দুইটাই থাকে। যেমন ধরো আমরা যদি এরকম একটা লিখি, আবার এইটাকে আমরা মানে দিক নির্দেশ করি নাই, কিন্তু এইভাবে আঁকি তাহলে কিন্তু সেটা দিক নির্দেশ হয়েছে। ঠিক আছে? তাহলে এটা ক্ষেত্রে আমরা বলবো যে শুধু মান আছে, এটা ক্ষেত্রে আমরা বলবো যে শুধু মান আছে, এটা ক্ষেত্রে বলবো মান এবং দিক দুইটাই আছে। ভেক্টরের ক্ষেত্রে যেটা হয়, দিক যেহেতু আছে তার মানে এই ভেক্টরটা যেটা, এই ভেক্টর কিন্তু সেটা না। দুটো ভেক্টর কিন্তু মোটামুটি কাছাকাছি সাইজ, কিন্তু দুটো মান সমান কিন্তু ডিরেকশন সমান না, ডিরেকশন ভিন্ন। দুইটা দুই বিপরীতমুখী আছে। তো আমরা যখন
ভেক্টরের গুণ করি তখন দুই ধরনের গুণ করতে পারি। সেটা হচ্ছে যে শুধুমাত্র মান নিয়ে গুণ, যেটাকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। আর আরেকটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টে কিন্তু আমরা মানটা নিয়ে কনসার্ন থাকি, কিন্তু আমরা যে অঙ্কটা করি সেখানে যখন গুণ করি, গুণ করলে তো মান সব একই আসবে। তাহলে আমি দিকটা কি হয়? দিকটা হচ্ছে যে আমি যখন গুণ করি তখন গুণফলের একটা সাইন থাকে। এখন ওই সাইন দেখে বোঝা যায় যে এটা কি ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে। ডান বাম না, মানে এদিকে যাচ্ছে না ওদিকে যাচ্ছে, হ্যাঁ, ডিফারেন্ট দিকে যাচ্ছে কিনা। যদি সাইন হয় নেগেটিভ তাহলে একদিকে যাচ্ছে, সাইন যদি হয় পজিটিভ তাহলে হচ্ছে আরেক দিকে যাচ্ছে। মানে কি, কিন্তু ডিরেকশন ভিন্ন। সো আমরা যখন দুইটা ভেক্টরকে গুণ করি, ধরো P1 একটা ভেক্টর, P2 একটা ভেক্টর, আমি P1 এবং P2 কে গুণ করলাম, এই গুণফলের মান যেটা হবে P2 ক্রস P1 কিন্তু একই হবে। হ্যাঁ, মানে কি হবে, কিন্তু পার্থক্য কি হবে? পার্থক্য হবে যে একটা, এটা বলে যে সাইন থাকবে, এক্সট্রা সাইন। মনে করো P1 ইন্টু P2 মান হচ্ছে 25, তাহলে P2 ক্রস P1 এর মান হবে -25। তো ওই মাইনাসটা দেখে আমি বুঝতে পারবো যে এটা ডিরেকশন ডিফারেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো তো এখন আমরা কি বলে যে আমরা কম্পিউটেশনাল জিওমেট্রিতে এক্সটেন্সিভলি এই ক্রস প্রোডাক্ট কনসেপ্টটা ইউজ করি। কেন ইউজ করি? কারণ হচ্ছে যে যখন তুমি কোনো জিওমেট্রিক প্রবলেম সলভ করতে যাবা, সেখানে তোমাকে অনেকগুলো গুণ, যোগ, বিয়োগ, ভাগ এগুলো করতে হয়। এখন যেটা হচ্ছে আমি যখন এতগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব, তখন দেখা যাবে যে কিছু এরর তৈরি হবে। এমনিতেই একটা নাম্বারকে আমি যখন কম্পিউটার স্টোর করি তখন একটা এরর থাকে সবসময়, যে আমি একদম এক্স্যাক্টলি মান বের করতে পারি এরকম না। হ্যাঁ, হুবহু মান রাখতে পারি না, কারণ আমরা তো বাইনারি রাখতেই, মানে এই জন্য পারা যায় না। তো আবার তুমি যে কোনো কি বলে বাইনারি রাখো, অক্টাল রাখো, হেক্সাডেসিমাল রাখো, যেটাতে রাখো না কেন, তোমার জায়গা কিছুটা, মানে সরি, ওই প্রেসাইসনেসটা কিছুটা নষ্ট হবে, প্রেসিডেন্ট কিছুটা নষ্ট হবে, এটা স্বাভাবিক। তুমি যখন গুণ করো বা ভাগ করো তখন যেটা হয় কি, ওই মানে যেহেতু স্টোরিং এর সময় একটু নষ্ট হয়েছে, মানে প্রেসিশনটা একটু হারাইছে, তো যতবার তুমি এখন অপারেশন করো তত হচ্ছে এটা হারাই থাকবে। হ্যাঁ, নাম্বারটা আস্তে আস্তে দেখা যাবে যে অরিজিনাল নাম্বার ছিল 6.934, পরে গেছো, মানে এটা পরে হয়ে গেছে তো 6.834, হ্যাঁ, বা 874। কারণ কি, কারণ হচ্ছে রিপিটলি আমি যখন এটা গুণ ভাগ করছি তখন দেখা যাচ্ছে কিছু কিছু করে হারাইছে, হারাইতে হারাইতে একসময় অনেক কমে গেছে। তো এই কারণে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে প্রায় সাইন কস এসব চলে আসে। সাইন কস হচ্ছে আরেকটা সমস্যা, হচ্ছে সাইন কস কিন্তু খুব কস্টলি ফাংশন হিসাব করে বের করা। সাইন কস কিন্তু, সাইন কসের মান কিন্তু আমরা সরাসরি বের করি না, এটা বিভিন্ন রকম সিরিজ ইউজ করে করি। হ্যাঁ, তো সিরিজের মধ্যে তুমি যতগুলো টার্ম নিবা তত হচ্ছে এই কি বলে নাম এটার, তত তুমি প্রেসাইজ মান পাবা। তো এখন সিরিজ যদি তুমি অনেক বড় নাও তাহলে দেখা যাবে সময় বেশি চলে যাচ্ছে, এবং আবার আমি যত বেশি যোগ বিয়োগ গুণ ভাগ করবো তত কি হবে, তত এরর তৈরি হবে। তো এই দুইটা কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে যে জিওমেট্রিক পর্বে যতটা সম্ভব ম্যাথমেটিক্যাল অপারেশন এবং ফ্লোটিং পয়েন্ট ম্যাথমেটিক্যাল অপারেশন অ্যাভয়েড করতে চেষ্টা করি। সেই কারণে মূলত আমরা বিভিন্ন রকম টেকনিক খুঁজি যাতে আমাকে এই কাজগুলো অ্যাভয়েড করা যায়। তো একটা টেকনিক হচ্ছে যে এই লাইন সেগমেন্ট প্রপার্টি গুলা নিয়ে কাজ করার জন্য একটা টেকনিক হচ্ছে এই ক্রস প্রোডাক্টের কনসেপ্টটাকে জিওমেট্রির মধ্যে ইউজ করা। ক্রস প্রোডাক্টের কনসেপ্টটাকে জিওমেট্রি ইউজ করা। তো ক্রস প্রোডাক্টের চেহারাটা কিরকম যদি আমি একটু বলি, দেখা যাচ্ছে কি, জি স্যার।
এখানে ক্রস প্রোডাক্টের চেহারা দেখা হচ্ছে এরকম ভাবে যে মনে করো তোমার দুইটা ভেক্টর আছে p1 এবং p2। হ্যাঁ, ভেক্টর p1 p2 মানে কি? ভেক্টর p1 p2 মানে হচ্ছে যে কোন একটা পয়েন্ট থেকে তারা শুরু হয়েছে এবং কোন একটা পয়েন্টে শেষ হয়েছে। এখন এখানে যেটা ধরে নিছে যে এই দুইটা পয়েন্ট p1 এবং p2 এদের শুরু হচ্ছে অরিজিনে। অরিজিন মানে কি? অরিজিন মানে হচ্ছে 0 0-তে। হ্যাঁ, মানে এই পয়েন্টে শুরু হয়েছে 0 0-তে, দেখাচ্ছে না? জি স্যার। এই 0 0 শুরু হয়েছে। আর p1 টা হচ্ছে p1 এর পয়েন্ট হচ্ছে x1 y1 আর p2 পয়েন্ট হচ্ছে x2 y2। এটা আমি ধরে নিচ্ছি। p1 এর পয়েন্ট হচ্ছে x1 y1, p2 পয়েন্ট হচ্ছে x2 y2, আর এটা হচ্ছে 0 0 0। তো আমরা স্টার্টিং পয়েন্ট আলাদা করে বললাম না, ধরে নিচ্ছি যে এটা 0 0-তে, সহজ করার জন্য আর কি। সেক্ষেত্রে আমার ক্রস প্রোডাক্ট কি হবে? সেক্ষেত্রে আমার ক্রস প্রোডাক্ট হবে এরকম, p1 ক্রস p2 ইকুয়ালস টু ডিটারমিনেন্ট p1 এর জন্য x1 y1, p2 এর জন্য x2 y2। p1 এর জন্য x1 y1, p2 এর জন্য x2 y2। তাহলে এটাকে যদি আমি ডিটারমিনেন্ট বের করি তাহলে কি হবে? x1 y2 মাইনাস x2 y1, x1 y2 মাইনাস x2 y1। এখন যদি আমাদের যদি আমি p1 p2 না লিখে p2 p1 লিখতাম তাহলে কি হতো? তাহলে এই মানটাই আসতো, শুধু একটা ওই মাইনাস হতো। কেন মাইনাস হতো? কারণ তখন হয়তো x2 মাইনাস y1 মাইনাস x1 মাইনাস y2, তার মানে একই জিনিস, জাস্ট সাইনটা উল্টে যেত। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা ক্রস প্রোডাক্ট বের করতে পারি। বেসিক্যালি ক্রস প্রোডাক্টের এই বিষয়টা এখানে এই জিনিসটা থেকে আসছে আর কি, যেখানে যে ছবিটা আসছে এই ছবিটা থেকে আসছে। তো আমরা এটা ব্যাখ্যাতে যাচ্ছি না, তোমরা চেষ্টা করো। তোমার যেহেতু স্কুল লেভেলে ম্যাথমেটিক্স পড়ে আসা হয়েছে, স্কুলের যে ম্যাথমেটিক্স সেটা দিয়ে তুমি এটা ব্যাখ্যা করতে পারবে, কোনো হাই লেভেলে এক্সট্রা ম্যাথমেটিক্স লাগবে না। আচ্ছা, তো এইখানে একটা ইম্পর্টেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেটা তোমাদের সবসময় জন্য মাথায় রাখবা। সেটা হচ্ছে যে দেখি if p1 cross p2 is positive, then p1 is clockwise from p2 with respect to the origin. কিছু বোঝা গেল? p1 p2 যদি পজিটিভ হয় তাহলে p1 ক্লকওয়াইজ ফ্রম p2। হ্যাঁ, p1 ক্লকওয়াইজ ফ্রম p2। তাহলে এটা যে আমি ছবি আকারে দেখাই, ছবি আকারে দেখলে একটা হবে এরকম যে p1 p2 p1 মনে করি এটা p1, এটা p1, এটা হলো p2। আচ্ছা, এখানে আপনি উল্টো করে রাখি। আচ্ছা, তাহলে এই 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 পয়েন্টটা কি? এই পাশে যে পয়েন্টটা কি? এটা পয়েন্ট হচ্ছে 0 0। আর এটাকে আমরা বলতে পারি x1 y1, আর এটাকে বলতে পারি x2 y2। আচ্ছা, তো বলা হচ্ছে কি? বলা হচ্ছে যদি p1 পজিটিভ হয়, সরি p1 ক্রস p2 পজিটিভ হয়, তাহলে p1 ইজ ক্লকওয়াইজ ফ্রম p2। খেয়াল করতে হবে, এটা কিন্তু আমরা কি করছি? আমরা এখানে p1 p2 কে যেভাবে আঁকছি তাতে p1 টা p2 থেকে ক্লকওয়াইজ দিকে আছে। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে p1 ক্রস p2 মানটা হবে পজিটিভ, p1 p2 মানটা হবে পজিটিভ। So if p1 cross p2 is positive, then p2 is clockwise from p2 with respect to the origin.
তাহলে এই পার্টিকুলার বাক্যটা মনে রাখবা, পিএন পজিটিভ পজিটিভ পিএন ক্লকওয়াইজ, পিএন পি টু পজিটিভ পিএন ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা একদম মুখস্থ করে ফেলো। আচ্ছা, এখন আসো যে যদি পিএন পি টু নেগেটিভ হয় তাহলে কি, তাহলে কি হবে? P1 P2 পজিটিভ হলে P1 P2 থেকে ক্লকওয়াইজ দিকে আসে, যদি P1 টা নেগেটিভ, P1 P2 নেগেটিভ হয় তাহলে কি হবে? এন্টি ক্লকওয়াইজে থাকবে স্যার তখন P1 P2 এর সাথে। তখন হচ্ছে P1 P2 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাই না? এখন জিনিসটা যে ভিন্নভাবে দেখো, P1 P2 যদি পজিটিভ হয় তাহলে P2 কি ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ আছে? क्लॉकवाइज सर। হ্যাঁ, P2 क्लॉकवाइज ना सर। P1 P2 যদি পজিটিভ হয় তাহলে P2 P1 এর তুলনায় কোন দিকে আছে? एंटी क्लॉकवाइज। প্রশ্ন কি বোঝা গেছে? জি স্যার, তখন P2 P1 এর সাথে এন্টি ক্লকওয়াইজ স্যার। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ। কারণ আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে P1 P2 যদি পজিটিভ হয় তাহলে P1 ক্লকওয়াইজ, P1 P2 যদি পজিটিভ হয় তাহলে P1 ক্লকওয়াইজ। তাহলে যদি P1 পজিটিভ পজিটিভ হয় তাহলে P2 কি ওয়াইজ? P2 অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? जी ঠিক सर। বলছি না? जी सर। মানে এইটা পজিটিভ হলে এইটা ক্লকওয়াইজ হলে ওইটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আবার যদি এরকম বলি যে P1 P2 যদি নেগেটিভ হয়, P1 P2 যদি নেগেটিভ হয় তাহলে P1 কি হবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তখন P1 হবে অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তার মানে তুমি যদি একটা জানো তাহলে বাকিগুলো কিন্তু হিসাব করে বের করা যাবে, তাই তো? P1 P2 এর মধ্যে যদি তুমি একটা জানো, মানে P1 P2 যদি মান জানো, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক না কেন, তুমি কিন্তু P1 কোন দিকে আছে P2 কোন দিকে আছে বলতে পারবা। মোট 4টা কম্বিনেশন বেসিক্যালি, আর তো কিছু নয়। একটা জানলে বাকি 3টা অটোমেটিকলি জানা হয়ে যায়। বোঝা গেছে? তাহলে আমরা আমাদের যে 3টা প্রবলেম ছিল, 3টা প্রবলেম কি কি ছিল? একটা ছিল যে একটা ভেক্টর আর একটা ভেক্টরের ক্লকওয়াইজ ডিরেকশনে আছে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, এটা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে লেফট টার্ন নিছে না রাইট টার্ন নিছে, এটা একটা। আর একটা হচ্ছে কি বলে ওই ইন্টারসেক্ট করে কিনা, এটা হচ্ছে একটা। আমরা প্রথমটা কিন্তু শিখে ফেলছি, প্রথমটা শিখে ফেলছি। কি শিখে ফেললাম? যে কিভাবে আমরা বুঝবো যে ক্লকওয়াইজ ডিরেকশন আছে না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আছে। তো এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে আমরা তো ধরে নিচ্ছি যে ভেক্টর হচ্ছে অরিজিনে, আর দুনিয়ার সব ভেক্টর কি অরিজিনে হয় নাকি? বা দুনিয়ার সব রেখা কি অরিজিনে শুরু হয় নাকি? দুনিয়ার সব রেখা 0 0 শুরু হয় তা তো না, যে কোনো পয়েন্টে সেটা শুরু হতে পারে, যে কোনো পয়েন্টে সেটা শুরু হতে পারে। তো তখন আমি কি করবো? তখন আসলে এত চিন্তা করার কিছু নাই, জিনিসটা খুব সহজ, যতটা আমরা কঠিন পাচ্ছি তার সেটা অনেক সহজ। সেটা হচ্ছে যে আমরা যখন ধরো আঁকি, ধরো আমি একটু ইয়ে করি, একটা ধরো এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, এখন আমি যদি এখানে একটা রেখা, একটা ইয়ে আঁকি, এটা কি বলে যে একটা ভেক্টর আঁকি, মানে এই ভেক্টর তো অরিজিনে নাই, অরিজিনে আছে? এই ভেক্টর স্টার্টিং পয়েন্ট অরিজিনে আছে? শুরু 0 0 এখানে আছে? আছে? हाँ सर। না স্যার। এখানে নাই। তাহলে আমাকে এইটাকে, এই ভেক্টরটাকে এই অরিজিনে আনতে হবে। এখন এই অরিজিন আনার অর্থ কি? অর্থ হচ্ছে যে আমাকে এই ডিস্টেন্সটা পার হইতে হবে। আমি যেটাকে হুবহু এরকম অবস্থায় রেখে, হুবহু এরকম অবস্থায় রেখে যদি এখানে এর মাঠটা আঁকি, তাহলে এই ভেক্টরটা অরিজিনে আছে? অরিজিনে আছে? তাহলে আমাকে এইটাকে এই অরিজিনে আনতে হবে। এখন এই অরিজিন আনার অর্থ কি? অর্থ হচ্ছে যে আমাকে এই ডিস্টেন্সটা পার হইতে হবে। আমি যেটাকে হুবহু এরকম অবস্থায় রেখে, হুবহু এরকম অবস্থায় রেখে যদি এখানে
তাহলে কি হবে, এটা যেহেতু এখানে চলে আসছে, সরি এটা যেহেতু এই পরিমাণ সরে গেছে, তাহলে এটা ওই পরিমাণ সরে যাবে। হ্যাঁ, তোমার যে এই স্ট্যাটিক পয়েন্ট যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কি এই এক্স অ্যাক্সিসটা ওয়াই দিকে চলে গেল, মানে সরি এক্স অ্যাক্সিসটা জিরোতে চলে আসলো। তাহলে এটা যে আমি যেই পরিমাণ সরাইছি ঠিক সেই পরিমাণটা এটা সরাইতে হবে না? তাহলে কি হবে, রেখাটা এক ধরনের শিফটিং হয়ে গেল। হ্যাঁ, রেখাটা একদম শিফটিং হলো। ঠিক একই কাজটা আমি এই এদিকে করতে পারবো না, মানে এটা কারণ নিচে নেমে এসে এখানে টানতে পারবো না? টানতে পারবো। তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে এই পরিমাণ ডিস্টেন্স আমরা কভার করে ফেললাম। এই ডিস্টেন্স কভার করে ফেললাম। তাহলে এখন যদি এই রেখাটা যদি এরকম হইতো, এই রেখাটা যদি এটা যদি P0 হয়, এটা মনে করো P0 আর এটা মনে P1, মানে পয়েন্টটা P1 আর কি। হ্যাঁ, P0 মানে কি x0 y0, এটা মানে হচ্ছে x1 y1। এখন আমি যেটা করব যে এই P0 কে 0 বানাবো। তার মানে কি P0 কে 0 বানানোর অর্থ কি, P0 কে 0 বানানোর অর্থ হচ্ছে আমাকে লেখা একটা x0 মাইনাস x0 কমা y0 মাইনাস y0। তো এটা করলে তো আমার 0 হয়ে যাচ্ছে নাকি? এটা করলে আমার P0টা 0 হয়ে যাচ্ছে না? P0 কিন্তু অরিজিনাল ছিল এরকম, P0 অরিজিনাল ছিল এরকম, P0 ছিল অরিজিনালি x0 y0। এখন আমি P0 কে কি করছি, P0 কে অরিজিনে নিয়ে আসছি। অরিজিনে আনছি মানে কি, অরিজিনে আনছি মানে হচ্ছে x0টা হয়ে যাবে 0, y0টা হয়ে যাবে 0। বুঝা গেছে? আর যেহেতু আমি x0 কে সরাইছি, এটা তো একটা রেখা, এটা তো একটা লাঠি, লাঠি এটা চিন্তা করতে লাঠির মতো। লাঠির পিছন থেকে টানছি মানে সামনের দিকে চলে যাবে। হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট টানছি মানে এন্ডিং পয়েন্টও চলে যাবে। তো এটা যদি আমি x0 কে বিয়োগ দিই, তাহলে P1 কেও কি করব, P1 কে আমি ঠিক একইভাবে x0 বিয়োগ দিব। P1 সমান কি হবে, P1 আগে ছিল কি, আগে ছিল x1 y1, আর এখন কি হবে, এখন হবে সরি ভুল লিখছি তো, P1 হবে x1 y1, এটা ছিল আগে। আর যখন আমি লিখে ফেলছি তখন কি হবে, যখন আমি সরাই ফেলছি তখন হবে x1 মাইনাস x0 y1 মাইনাস y0। তাহলে দেখো আমি সবগুলো x থেকে x0 বাদ দিচ্ছি, সবগুলো y থেকে y0, সবাই কি হবে উইথ রেসপেক্ট টু অরিজিন হয়ে গেল। হ্যাঁ, উইথ রেসপেক্ট টু অরিজিন হয়ে গেল, যেটা যেখানে অরিজিনালি ওরা ছিল হচ্ছে বিভিন্ন পয়েন্টে। তাহলে আমি এরকম ভাবে বিয়োগ করে আমি একটা ভেক্টরকে অরিজিনে নিয়ে আসতে পারি। এখন অরিজিন যদি নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে আমার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আমার আগে সূত্র কি ছিল, আমার আগে সূত্র ছিল এরকম, আমার আগে সূত্র ছিল x1 y2 মাইনাস x2 y1। এখন কি হবে, x1 মাইনাস x0 ইন্টু y2 মাইনাস y0 মাইনাস x2 মাইনাস x0 ইন্টু y1 মাইনাস y0। তো এটা এখানে লিখছে x1 মাইনাস x0 y2 মাইনাস y0 মাইনাস x2 মাইনাস x0 y2 মাইনাস y0। সব জায়গায় আমরা কি করি, সব জায়গায় আমি x0 কে বাদ দিয়েছি, মানে সোজা কথায় P0 কে বাদ দিয়েছি। P0 কে যেহেতু আমি ইয়েতে নিয়ে আসছি, 0 বানিয়ে ফেলছি। ঠিক আছে, তার মানে ভেক্টরটা যদি অরিজিনে নাও থাকে আমি ওটাকে বিয়োগ করে অরিজিনে নিয়ে আসতে পারবো। বোঝা গেছে?
জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ভেক্টরের ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ আছে সেটা কিভাবে বুঝতে পারি। এখন আসো আমাদের সেকেন্ড প্রবলেম ছিল যে আমরা একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে গেলাম, মনে করো P0 থেকে P1 এ গেলাম, P0 থেকে P1 এ গেলাম, P1 থেকে P2 তে গেলাম। মনে করো আমি P0 থেকে P1 এ গেলাম, এরপর P1 থেকে P2 গেলাম। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। P0 থেকে P1, এরপর হচ্ছে P1 থেকে P2। আচ্ছা, তো এখন আমি এটা কিভাবে করব, প্রশ্ন আসতে পারে। তারপর এটা হচ্ছে কি লেফট টার্ন, তাই না? আরেকটা যদি আমি একই রকম করে যে ধরো এটা কিন্তু আবার রাইট টার্ন। ঠিক আছে না? প্রথমটা ছিল, এটা ছিল লেফট টার্ন, এটা ছিল লেফট টার্ন, আর এটা হচ্ছে রাইট টার্ন। এদিকে গেল, এদিকে ডান দিকে গেল। তাহলে কিভাবে বের করব? ঠিক আছে, তো আমাদের কিন্তু অলরেডি একটা বুদ্ধি জানা আছে যে কে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ। তো এখন এখানে অ্যান্টি ক্লকওয়াইজ বিষয় না, কারণ দুটো তো অরিজিন এক না, অরিজিন তো ভিন্ন, তাই না? কারণ আমরা যখন আমরা যখন ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ চেক করছিলাম, তো আসলে দুইটা পয়েন্টেরই, দুইটা ভেক্টরই স্টার্টিং পয়েন্টটা একই ছিল, কিন্তু এখানে কিন্তু স্টার্টিং পয়েন্ট এক না, ভিন্ন জায়গায় আছে। সো এটাকে যেটা করা যায় সেটা হচ্ছে একটু বুদ্ধি করা যায়, খুব সিম্পল একটা বুদ্ধি করলে কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে আমি একটা ভেক্টর তো আছে P0 P1, এখন যদি আমি আরেকটা ভেক্টর রাখি, অন্য কালার দিয়ে রাখি সুবিধা হবে। দেখো এখন কিন্তু আমার দুইটা ভেক্টর একই পয়েন্টে আছে, দুইটা ভেক্টর আছে না? একটা হচ্ছে P0 P2 আর একটা হচ্ছে P0 P1। হ্যাঁ, একটা হচ্ছে P0 P2, একটা হচ্ছে P0 P1। এখন তাহলে আমি এখানে P1 P2 ভেক্টর যেটা পেলাম না, একটা ভেক্টর P1 একটা ভেক্টর P2, যাদের দুজনের অরিজিন হচ্ছে P0, পাইছি না? দুইটা ভেক্টর পেলাম যে দুইজনেরই অরিজিন হচ্ছে P0। তাহলে এখন আমি P1 ক্রস P2 বের করতে পারবো না এখানে? পারবো তো? আচ্ছা, এখন যদি আমি এখানে P1 ক্রস P2 বের করি, এখানে যদি P1 ক্রস P2 বের করি, তাহলে এটা কি হবে? এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, কি মনে হয়? আমরা কি বুঝলাম? P1 P2 পজিটিভ হলে P1 ক্লকওয়াইজ, P1 P2 পজিটিভ হলে P1 ক্লকওয়াইজ। দেখা যাচ্ছে P1 কিন্তু ক্লকওয়াইজই আছে, তাই না? P1 এখানে ক্লকওয়াইজ আছে না? ক্লকওয়াইজ আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা পজিটিভ। আর যেহেতু পজিটিভ, ক্লকওয়াইজ, তুমি খেয়াল করে দেখো এটা কোন টার্ন, লেফট টার্ন না রাইট টার্ন?
লেফট টার্ন। তাহলে দেখা যাচ্ছে যদি P1 P2 পজিটিভ হয় তাহলে লেফট টার্ন। কি পরিষ্কার কিনা? P1 P2 পজিটিভ হয় তাহলে লেফট টার্ন, P1 P2 যদি নেগেটিভ হয় তাহলে রাইট টার্ন। কি বোঝা গেছে? আবার P2 P1 যদি নেগেটিভ হয় তাহলে লেফট টার্ন, P2 P1 নেগেটিভ হলে লেফট টার্ন, P1 P2 পজিটিভ হলে লেফট টার্ন। P1 P2 পজিটিভ হওয়া আর P2 P1 নেগেটিভ হওয়া কথা কিন্তু একই, তাই না? P1 জি P2 স্যার। পজিটিভ হওয়া আর P2 P1 নেগেটিভ হওয়া একই, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা মোট 4টা কম্বিনেশন পাই। 4টা কম্বিনেশনের মধ্যে একটা কম্বিনেশন জানা মানে বাকি সবগুলো জানা। ইনফ্যাক্ট আমরা একদম প্রথমে যেটা দেখছিলাম যে P1 P2 পজিটিভ মানে হচ্ছে P1 ক্লকওয়াইজ। শুধু একটা মুখস্থ রাখলে বাকি সবগুলো কিন্তু তুমি হিসাব করে বের করতে পারবা, তাই না? জি স্যার। বাকি সবগুলো তুমি হিসাব করে বের বের করতে করতে হবে। পারবা। তারপরে একটু প্র্যাকটিস করে নিলে মাথার মধ্যে চট করে আসবে, নাহলে হিসাব করতে করতে সময় চলে যাবে। তো বোঝা গেছে বিষয়টা যে আমরা কিভাবে লেফট টার্ন রাইট টার্ন বের করতে পারি, কিভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বের করতে পারি। তো আমরা 2টা প্রবলেম এর সলিউশন শিখলাম। এখন লেফট টার্ন রাইট টার্ন কিন্তু আসলে খুব অনেক বেশি ইউজ হয়। কোথায় ইউজ হয় বলতে পারবা? এই কনসেপ্ট অফ লেফট টার্ন রাইট টার্ন এটা তো অহরহ ইউজ করি আমরা ইউজ করি, মানে আমরা কাজ করি, প্রোগ্রাম তো আমরা করি না, প্রোগ্রাম অন্য করে দিচ্ছে, কিন্তু আমরা করি। কোথায় করি? এখানে যারা গেম টিম খেলো, গেম খেলো না অনেক সময়, হ্যাঁ ধরো অনেকে গোলাগুলি গেম খেলে, গেম খেলে, যে কম্পিউটার গেম খেলে, যে মোবাইল দিয়ে গেম খেলে না, ধরো একটা গাড়ির রেস খেলবা, গাড়ির রেস। গাড়ির রেসে তুমি ডান দিকে ঘুরে তখন লেফট টার্ন কি হবে? ছবিটা ওইভাবে পরিবর্তিত হয়ে যাবে না তোমার সিনারি গুলো? এখন তুমি যে লেফট টার্ন নিচ্ছ নাকি রাইট টার্ন নিচ্ছ তো বুঝবে কেমনে? বুঝবে হচ্ছে এইভাবে, পরে দেখে আমরা বের করতে পারবো যেটা কি লেফট টার্ন হচ্ছে না রাইট টার্ন হচ্ছে, ঠিক আছে? তো লেফট টার্ন রাইট টার্ন এগুলা যেটা আমি বলছিলাম যে বেসিক্যালি জ্যামিতি জিনিসটা তো সব জায়গায় কাজে লাগে। যখন তুমি একটা ছবি আঁকছো, কোনো সিনারিও আঁকতেছো, যখন তুমি গেম তৈরি করতেছো, হ্যাঁ সেটা গেম হতে পারে, স্ট্র্যাটেজি গেম, সেটা হতে পারে রেসিং গেম, যেটাই হোক না কেন, সবকিছু তুমি এরকম লেফট টার্ন রাইটে কাজ হবে। যেহেতু এটা একটা মানে একটা পটভূমিতে খেলাটা হয়, একটা জায়গায় খেলাটা হয়, তো ওই জায়গার মধ্যে যত রকম মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্ট গুলোকে আমাকে আইডেন্টিফাই করার জন্য, বাম দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে না সোজা যাচ্ছে কি যাচ্ছে, সেটা বোঝার জন্য আমরা এই করবো, এই কম্পিউটার জ্যামিতি টেকনিকগুলো লাগে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে পজিটিভ হলে লেফট টার্ন, নেগেটিভ হলে রাইট টার্ন, কিছু কি বাদ গেল? P1 P2 পজিটিভ হলে লেফট টার্ন, P1 P2 নেগেটিভ হলে রাইট টার্ন, কিছু কি বাদ গেছে? স্যার ইউ টার্ন করলে? ইউটার্ন তো হলো ভয়ঙ্কর জিনিস, ইউটার্ন দরকার নাই। স্যার জিরো? কিন্তু এই পজিটিভ নেগেটিভ মধ্যে হ্যাঁ জিরো হতে পারে। জিরো মানে কি? জিরো হলে কি হবে? সোজা যাবে, ডাইরেকশন চেঞ্জ করে নাই। জিরো মানে লেফটও যায় নাই রাইটও যায় নাই, জিরো মানে হচ্ছে সোজা গেছে, কোনো রকম। তাই এখন যদি একটা গাড়ি নড়তেছে, মনে করো গাড়ি চালাচ্ছ, এখন ওই নড়ার সময় আমি যে প্রতিবারে হিসাব করি, আমি যে কখনো দেখি যে এরকম প্রোডাক্টটা 0 নাই, তার মানে কি সে ডেভিয়েট করছে, স্ট্রেট লাইনে নাই। হ্যাঁ স্ট্রেট লাইন থাকলে কি হবে? স্ট্রেট লাইন থাকলে যেটা হবে অলওয়েজ এটা জিরো থাকবে। ক্রস প্রোডাক্টটা অলওয়েজ মানে দুইটা পয়েন্টের মধ্যে তার মানে এখনকার অবস্থান এবং একটু ওই 1 সেকেন্ড পরের অবস্থান যদি মাপি তাহলে এটা কি হবে? জিরো থাকবে। জিরো থাকা মানে স্ট্রেট লাইনে আছে। আর যদি জিরো না থাকে তাহলে বুঝতে হবে যেখানে তুমি একটা ডেভিয়েশন করছো, ডান দিকে গেছো বা বাম দিকে গেছো। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা দুইটা শিখলাম, আরো দুইটা আছে, তার মধ্যে লাইন সেগমেন্টের মধ্যে একটা আছে, আর আরেকটা আছে একটু লাইন সেগমেন্টের সাথে রিলেটেড না, কি কনভেক্স সাল বলে, পরে দেখতেছি। তো থার্ড প্রবলেম কি ছিল? লাইন সেগমেন্টের সাথে রিলেটেড থার্ড প্রবলেমটা কি ছিল? মানে আছে
লাইন সেগমেন্টের সাথে রিলেটেড থার্ড প্রবলেমটা কি ছিল? ইন্টারসেক্ট স্যার, হুম, ইন্টারসেক্ট স্যার। ইন্টারসেকশন, হ্যাঁ ইন্টারসেকশন। তো এখন আমরা ইন্টারসেকশন কিভাবে বের করতে হয় সেটা দেখব। তো এটা কিভাবে করবো আমরা দেখি, এটা একটু বন্ধ করে দিই। আচ্ছা, ইন্টারসেকশনটা বিষয়টা হচ্ছে যে আমরা একটু ছবি আঁকি, আবার ছবি আঁকি না। আচ্ছা, যেমন ধরো এই যে একটা দুইটা পয়েন্ট আমি আঁকলাম, মনে করো এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, P3, P4। এখন আমরা তো খালি চোখে থেকে বুঝতেই পারতেছি এরা হচ্ছে ইয়ে করছে, কি বলে নাম এটার, ইন্টারসেক্ট করছে ইন্টারসেক্ট করছে। খালি চোখে দেখলে তো হবে না, আমাকে আসলে কি করতে হবে? ম্যাথমেটিক্যালি দেখা যাবে স্যার। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে যে হ্যাঁ এটা আসলে ইয়ে করে, কি বলে যেটাকে, ইন্টারসেক্ট করে। তো এইটা আমরা কিভাবে দেখাবো? কারণ কোনো আইডিয়া করতে পারো? আইডিয়া করতে পারবা? আইডিয়া করতে পারবা? কিভাবে করা যেতে পারে এই কাজটা? স্যার দুইটাই কোশ্চেন থাকলে এক্স এবং ওয়াই এর মান বের করে ওইটা ওই ধরনের। আচ্ছা, এটা আমরা স্কুল কলেজে শিখে আসছিলাম যে কিভাবে দুইটা লাইন সেগমেন্ট করতে হয়। তো সমস্যা হচ্ছে যে ওই আমরা যে ইকুয়েশনগুলো দেখছিলাম সেই ইকুয়েশনগুলোর মধ্যে অনেক ক্যালকুলেশন আছে। আমি তোমাদের বলছিলাম যে ক্যালকুলেশন থাকা মানেই আমার বিপদ। ক্যালকুলেশন থাকা মানে এখানে এরর তৈরি হবে, এরর তৈরি মানে তোমার হিসাবে ভুল হয়ে যাবে। হ্যাঁ, খুব সামান্য ভুলও কিন্তু তোমাকে অনেক ডেভিয়েট করে ফেলবে মূল ইয়ে থেকে। হ্যাঁ, আমার যেই কি বলে হিসাব থেকে অনেক ডেভিয়েট করে ফেলবে। সো আমাকে ক্যালকুলেশনের ক্ষেত্রে যত কম ক্যালকুলেশন করা যায় সেটা ইস্যু করতে হবে, এটা এক নাম্বার। আর দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো যে দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো যে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন, যে একটা ঝামেলার জিনিস। ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন বোঝো? ফ্লোটিং পয়েন্ট তো বোঝো? জি স্যার, ফ্র্যাকশন। হ্যাঁ, তো ফ্র্যাকশন থাকলে কিন্তু বিপদ। হ্যাঁ, ফ্র্যাকশন থাকলে যেটা হবে যে মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার থাকলে যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন সবসময় এরর জেনারেট করে, মানে এরর তৈরি করে। হ্যাঁ, ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন সবসময় এরর তৈরি করে। এখন যেহেতু এরর তৈরি করে, সো তো ওই মানে এরর গুণ এরর মানে হচ্ছে বেশি এরর, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, যেমন ধরো তুমি 3.6 লিখছো, এখন আসলে সংখ্যাটা ছিল 3.5। এখন তুমি যখন 3.6 × 3.6 গুণ করলা,
তখন ওইটা মাল্টিপ্লাইড হয়ে কি হবে, আরো এররটা অ্যাম্পলিফাইড হবে। হ্যাঁ, অ্যাম্পলিফাইড হবে মানে ওটা বৃদ্ধি পাবে। তুমি যত ক্যালকুলেশন করবা তত এই এররগুলো অ্যাকুমুলেট হবে, একসাথে হবে, অ্যাম্পলিফাইড হবে। অ্যাকুমুলেট হবে মানে কি একসাথে হওয়া, আর অ্যাম্পলিফাইড হবে মানে কি বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, তো এইভাবে যখন আমি সাইন কজ করি তখন আমরা দেখুন প্রচুর এরর তৈরি করি, সাইন কজের মান যখন বের করি আর কি। সো এই কারণে জ্যামিতির মধ্যে আমরা দুইটা কাজ করতে চেষ্টা করি। একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন যত কম করা যায়, এক নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে ক্যালকুলেশন ইটসেলফ যত কম করা যায়। হ্যাঁ, ফ্লোটিং পয়েন্টের ক্যালকুলেশন হচ্ছে একেবারে আমরা বাদি দিয়ে দেবো পারলে। আর হচ্ছে যে যদি অ্যাটম যদি করতেও হয় তাহলে আমরা ইয়ে করবো, কি বলে এটাকে, আমরা মনে করো ফ্লোটিং পয়েন্ট করলাম, কি বলে ওই মানে নর্মাল ক্যালকুলেশন করলাম, কিন্তু সেই নর্মাল ক্যালকুলেশনগুলো আমরা কমায় আনবো যথাসম্ভব। তো এই কারণে আমাকে যেটা সাহায্য করবে হচ্ছে আমাদের যে ক্রস প্রোডাক্টের টেকনিক, সেখানে কিন্তু আমরা কোনো মানে ইয়ে করি না, মানে আমরা যেটা বলি যে ক্যালকুলেশন সম্ভবত কমায় আনি, আর চেষ্টা করি এখানে মোটামুটি ভাবে ওই ইয়ে করার জন্য, ওটা কি বলে যে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন এফেক্ট করার জন্য। তো আমরা যদি পয়েন্টগুলোকে দশমিক ছাড়া প্রকাশ করতে পারি তাহলে তো আমরা হয়ে গেল, ফ্লোটিং পয়েন্ট সাইজ হয়ে গেল। এবং আমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা শুধুমাত্র নেগেটিভ নাকি সেটা দেখতেছি, পজিটিভ সেটা দেখতেছি। তো এখানে আমরা দেখো আমরা কিভাবে করবো, একটু বুঝতে চেষ্টা করার ঘটনাটা কি হচ্ছে। একটা কালার নেই, তুমি দেখো এখানে কিন্তু P1 P2 একটা লাইন সেগমেন্ট, P3 P4 হচ্ছে একটা লাইন সেগমেন্ট। এখানে কিন্তু কোনো ভেক্টর আমি কল্পনা করি নাই। চিন্তা করে দেখো, আমি কিন্তু একটা কল্পনা করতে পারি যে উই হ্যাভ এ ভেক্টর ফ্রম P1 P2, পারি না কল্পনা করতে এইভাবে, যে আমাদের P1 P2 থেকে একটা ভেক্টর আছে, হ্যাঁ, আবার P2 থেকে P3 দিকে একটা ভেক্টর আছে, পারি কল্পনা করতে। আবার P1 থেকে P2 একটা ভেক্টর, আবার P2 থেকে P4 একটা ভেক্টর, পারি না কল্পনা করতে। তাহলে এখন দেখো P1 থেকে P3 যেই ডিরেকশনে গেল, ডান বামে আর কি, মানে P1 থেকে P1 P2 P3 যেই দিকে গেছে, P1 P2 P3 কোন দিকে গেছে, ডানে নাকি বামে, মানে টার্নটা কোন টার্ন, লেফট কি বলে, রাইট টার্ন না লেফট টার্ন? P1 P2 তো লেফট স্যার। P1 P2 P3 রাইট স্যার। তুমি একটু যেটা বললা সেটা কিন্তু কোনো কথা হলো না। P1 P2 দুইটা পয়েন্ট কিন্তু কোনো টার্ন না, দুইটা পয়েন্ট তো আমি ছবিতে যেভাবে আঁকছি এটা তুমি তো উল্টে দিলে তো উল্টে গেল। হ্যাঁ, দুইটা পয়েন্ট কিন্তু কোনো টার্ন না, দুইটা পয়েন্ট আমি জাস্ট আঁকছি। ওই P1 থেকে P2 গেলাম, P2 থেকে আমি যেখানে গেলাম সেইখানে টার্ন হচ্ছে, বুঝতে পারছো? শুধু P1 P2 তে কোনো টার্ন হচ্ছে না। হ্যাঁ, এটা যাচ্ছি আমি, হ্যাঁ সোজা যাচ্ছি। যখন আমি P1 P2 থেকে P3 দিকে গেলাম, P1 থেকে P2 হয়ে যখন P3 দিকে গেলাম, ওই P2 পয়েন্টে কি হয়েছে, ওটা কি লেফট টার্ন হয়েছে না রাইট টার্ন হয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে, কোন টার্ন হয়েছে? রাইট টার্ন। রাইট টার্ন। আবার দেখো P1 P2 P4 ওটা কোন টার্ন? লেফট স্যার। P1 লেফট। তাহলে দেখো একজন লেফট আরেকজন রাইট, একজন লেফট আরেকজন রাইট। তাহলে আমি এভাবে কল্পনা করতে পারি না যে P1 P2 এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা মানে সরি এভাবে করতে পারি না যে P3 যে এই পাশে আছে P4 উল্টা পাশে আছে, মানে P1 P2 লাইনের P1 P2 লাইন হচ্ছে এটা হচ্ছে P1 P2 লাইন। P4 যে পাশে আছে, সরি P4 যে পাশে আছে P3 তার উল্টা পাশে আছে। এটা ধরে না যায় না? একটা যেহেতু
একটাকে যদি আমি বামে যেয়ে পাই আর একটাকে পাই ডানে যে, তাহলে দুইজন তো আসলে বিপরীত পাশে আছে, তাহলে তো দুজনকে দুই পাশে পাইতাম না, দুজনকে এক পাশে পাইতাম। বোঝা গেছে? দুইজনকে দুই পাশে মাপা নাকি, দুইজনকে দুই পাশে মাপা আছে, দুইজন দুই পাশে আছে। বোঝা গেল? জি স্যার। আর দুই পাশে থাকা মানেই এদের মধ্যে ইন্টারসেকশন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি গ্যারান্টিতে বলতে পারবো না কি জন্য, সেটা একটু ব্যাখ্যা দেখো। বলতে পারবো না এই কারণে যে ঘটনা তো এরকম হতে পারে, ঘটনা তো এরকম হতে পারতো। দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে হচ্ছে। ঘটনা এরকম হতে পারতো না? হ্যাঁ, জি স্যার। এখনো কিন্তু দুইজন দুই দিকে, কিন্তু এরা কি ইন্টারসেক্ট করছে? না স্যার। এরা তো ইন্টারসেক্ট করে নাই। তাহলে আমাকে যেটা করতে হবে, শুধু এইটুকু দেখলে হবে না, আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে এখানে কিন্তু P1 P2, এখানে কিন্তু এই P3 P4 P1 P2 দুই দিকে আছে না? জি স্যার, দুই দিকে। এটা মনে করো P3 দুই দিকে আছে, কিন্তু P1 P2 তে আবার P3 P4 একই দিকে আছে। হ্যাঁ, P1 P2 কিন্তু P3 P4 রেসপেক্টে একই দিকে আছে। ঠিক আছে? সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য দুইটার জন্য আমাকে দেখতে হবে যে ওরা কি একই দিকে আছে কিনা। কিভাবে করবো দেখো, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো যে আমরা কি করবো, আমরা এটা দেখবো P3 P4 থেকে P1, এরপরে P3 P4 থেকে P2। বোঝা যাচ্ছে? জি স্যার। দেখো এই ক্ষেত্রেও কিন্তু দুই দিকে দুইটা, খেয়াল করছো? এই ক্ষেত্রেও P3 P4 থেকে P1 যেদিকে, P3 P4 থেকে P1 P2 উল্টো দিকে, P3 P4 থেকে P1 একদিকে, P3 P4 থেকে P2 অন্যদিকে। অন্যদিকে। হ্যাঁ, তাহলে দুই ক্ষেত্রেই আমি পাইছি দুজন বিপরীত দিকে। P1 P2 রেসপেক্টে P3 P4 এর দুই মাথা দুই পাশে, আবার P3 P4 এর রেসপেক্টে P1 P2 দুই মাথা দুই পাশে। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারি যে একজন একজনের ঘাড়ের উপর বসে আছে। হ্যাঁ, আমরা এটা কিন্তু স্ট্রাডল করা। স্ট্রাডল মানে হচ্ছে ওই যে ঘোড়ার পিঠে বা সাইকেলের পিঠে মানুষ যেভাবে বসে, এক পা এক পাশে আর এক পা এক পাশে, তাই না? এরকম মোটরসাইকেলে বসে না, এক পাদে এক পাশে, আরেক পাদে আরেক পাশে, এটাকে বলে স্ট্রাডল করা। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে P1 P2 P3 P4 কে স্ট্রাডল করছে, অথবা P3 P4 P1 2 কে স্ট্রাডল করছে। সো দে উইল ইন্টারসেক্ট। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, কিন্তু তারপরেও কথা আছে, এখনো শেষ হয়নি। কেন কথা আছে দেখো, একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে এরকম, ভেরি স্পেশাল কেস। সেটা হচ্ছে এরকম যে মনে করো রেখা দুইটা এরকম হলো, দেখা যাচ্ছে? জি স্যার। দেখো এটা ইন্টারসেক্ট করছে না? ইন্টারসেক্ট করছে না এখানে? জি স্যার, করছি স্যার। মানে P2 আর P3 একই পয়েন্ট। এখন যদি তুমি P1 P2 P3 মাপো, হ্যাঁ, P1 P2 P3,
এটা কি লেফট হ্যান্ড পাবা না রাইট হ্যান্ড পাবা, অথবা P2 P3 P1, সরি P1 P2 P3 মাপো, তাহলে কি পাবা? স্যার স্ট্রেট পাবো স্যার। 0 পাবা, জি স্যার। তাই না? কারণ তো একই জি পয়েন্ট। স্যার। P1 P2 থেকে P3 দিকে তো কোনো ঘুরপাক খায় নাই, ওই জায়গায় দাঁড়ায় আছে, 0 পাবো। এখন 0 পেলে তো পেছলাম, আমরা তো 0 শিখি নাই, আমরা তো 1 0 শিখছি, তাই কি নেগেটিভ পজিটিভ শিখছি, 0 তো শিখি নাই। মজার বিষয় হচ্ছে এই 0টা কিন্তু এরকম ছেদ করা ছাড়াও ঘটনা, মানে ছেদ করা ছাড়াও হইতে পারে। কিরকম ছেদ করা ছাড়া কিভাবে হবে? ছেদ করা ছাড়া হচ্ছে এরকম, ডাকতে পারবেন না কে জানে। পারছি মনে হচ্ছে, দেখো তো বোঝা যায় কিনা। এটা হচ্ছে P1, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে P4। খেয়াল করে দেখো তো P1 P2 P3 এটা কি লেফট টার্ন রাইট টার্ন? স্যার এখানে তো ইন্টারসেক্ট করে না স্যার, টান তো নিবে না মনে হয়। এখনো কিন্তু ইয়ে করে নাই, এখনো কিন্তু একদম স্ট্রেট, তাই না? জি স্যার। P1 P2 P3 কিন্তু একদম স্ট্রেট, তাহলে এটাও 0 হবে। তাহলে দেখা যাচ্ছে যে এইখানেও 0 হচ্ছে, এইখানেও 0 হচ্ছে, কিন্তু এখানে ইন্টারসেক্ট করছে, এখানে ইন্টারসেক্ট করে নাই, তাই না? এখানে স্যার। করছে, এখানে ইন্টারসেক্ট করে নাই। তাহলে এখন 0 পেলে যে আমি লাভ দিয়ে উঠে বলবো যে হ্যাঁ ইন্টারসেক্ট করবে, এটা তো হবে না। কারণ 0 পেলে ইন্টারসেক্ট করতেও পারে, নাও করতে পারে, তাই না? 0 পেলে ইন্টারসেক্ট করতে পারে, নাও করতে পারে। তো এখন তো সমস্যা, হ্যাঁ, স্পেশাল কেস। এইটা আমরা কিভাবে সলভ করবো? তো এটা সলভ করার জন্য একটা সহজ বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা আমি তোমাকে দেখাই। বুদ্ধিটা হচ্ছে আমরা একটা ইয়ে কি এটা একটু মুছে দিই, একটু আঁকি। মনে করো এটা হচ্ছে আমার ওই যে কোঅর্ডিনেট সিস্টেম, হ্যাঁ। এবার এখানে দুইটা পয়েন্ট আমি নিই, দুইটা ইয়ে নিই। মোটামুটি আঁকা গেছে, যতটুকু পারা গেছে আঁকলাম আর কি। আচ্ছা, এখন দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটা মনে করো কিভাবে আঁকি, দেখা যায় না। এই পয়েন্টটা মনে করো x1 x2 এখানে আমরা কয়েকটা পয়েন্ট ইয়ে করলাম।
আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। এখানে একটু খেয়াল করতে হবে যে এই যে লাইন সেগমেন্ট, হ্যাঁ, এই লাইন সেগমেন্টের এইখানে যেই কোঅর্ডিনেট ঠিক আছে, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আবার এই পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট আমরা বলছি x2, হ্যাঁ, আর এটাকে বলছি x3, একটু সরে গেছে, যদিও লেখার জায়গা নেই তো সরে গেছে আর কি। আর এটা বলছি x4। এই পয়েন্টগুলো আর কি, বেসিক্যালি এই পয়েন্টগুলো, এই যে এটা কিভাবে দেখাই, যে এই পয়েন্টগুলো আর কি, এই পয়েন্টগুলো হচ্ছে x1, এটা হচ্ছে x2, হ্যাঁ ঠিক আছে, এগুলো হচ্ছে x1 x2 x3 x4। এখন খেয়াল করে দেখো যে যদি এটা ইন্টারসেক্ট করতো, যদি এটা ইন্টারসেক্ট করতো তাহলে ঘটনা ঘটতে পারতো এরকম, এইটার মতো ঘটতে পারতো, হ্যাঁ এটার মতো করতে পারতো, অথবা মানে জিরো জিরো কখন হতে পারে, এটা একটা কেস, এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস আঁকি, এটা অবশ্য আঁকা হয় না, এটা আঁকি দিই। আরেকটা হতে পারতো এরকম, এগুলো সবগুলো কিন্তু জিরোওয়ালা, মানে এই পয়েন্ট কিন্তু জিরো হবে, এই পয়েন্টে জিরো হবে, ঠিক আছে, এই পয়েন্টে জিরো হবে, এই পয়েন্টে জিরো হবে, এই পয়েন্টে জিরো হবে, হ্যাঁ। তাহলে এই সব কিছু দেখো, তুমি খেয়াল করে দেখো এই এই জায়গাটায়, মানে এখানে যেখানে আসছি, এখানে x3 এর মান খেয়াল করে দেখো, x3 মান কিন্তু x1 ও x2 মাঝে থাকবে না? যদি এটা ইন্টারসেক্ট করে, যদি এটা ইন্টারসেক্ট করে, যদি তাহলে এই মাঝখানে পড়বে না? যদি x3 মানে এই পয়েন্টটা যদি এটার সাথে ইন্টারসেক্ট করতো, তাহলে x x x অ্যাক্সিস এর মাঝখানে থাকতো না? জি স্যার। এই যেটা বাইরে চলে গেছে বলেই তো ইন্টারসেক্ট করে নাই। যদি ইন্টারসেক্ট করতে লাগতো একটু এই পাশে চলে আসতো, মানে এটা একটু কি বলে এরকম হইতো, এরকম হইতো, তাই না? তখন x3 থাকতো কোথায়? তখন x3 থাকতো কোথায়? তখন x3 থাকতো এই জায়গাটায়, তাই না? তার মানে কি x1 x2 মাঝখানে। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে যদি ইন্টারসেক্ট করতে হয়, হ্যাঁ, আমি যে পয়েন্টে জিরো পাবো, দেখতে হবে সেই পয়েন্টের এক্স অ্যাক্সিস অন্যজনের, মানে ওই পয়েন্ট, ওই জিরো পয়েন্টের যেখানে জিরো পয়েন্ট হয়েছে সেখানে এক্স কোঅর্ডিনেটটা অন্যজনের এক্স কোঅর্ডিনেটের মাঝে কিনা, হ্যাঁ, অন্যজনের এক্স কোঅর্ডিনেট থেকে বেশিও না আবার কমও না, মাঝামাঝি, ঠিক আছে। আবার ঠিক একইভাবে ওয়াই এর ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটতে হবে, কারণ ওয়াই ক্ষেত্রে তো এরকম হলে হবে না, ওয়াই এর ক্ষেত্রেও কি হতে হবে, ওয়াই এর ক্ষেত্রেও ওইটা মাঝে হইতে হবে, হ্যাঁ, মানে y1 y2 মানে y3 কি হবে, y3 হতে হবে y1 y2 এর মাঝখানে, বুঝা গেছে? মানে এখানে কিন্তু ওয়াইটাও কিন্তু উপর দিকে চলে গেছে, ওয়াইটাও একটু উপর দিকে, এক্সটাও একটু সরে গেছে, ওয়াইটাও একটু উপর দিকে চলে গেছে। তার মানে আমাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে এই x3 x1 x2 মাঝে কিনা, আর y3 y1 y2 এর মাঝে কিনা। এটা কখন চেক করব? এটা চেক করব তখনই যদি আমি দেখি যে কি বলে কোন একটা ক্রস প্রোডাক্টের মান জিরো হয়েছে, ঠিক আছে, শুধুমাত্র তখনই আমরা এই স্পেশাল চেকটা করব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমি কোডটা একটু দেখি, কোড মানে এই অ্যালগরিদমটা আর কি, কি লিখছে। যদি বুঝে থাকো তাহলে অ্যালগরিদম বোঝার কিছু বিষয় না, একই কাজ বারবার করছে। ওরা ফার্স্টে একটা কোড লিখছে ডিরেকশন নামে, কারণ আমি তো বেশ কয়েকটা ক্রস প্রোডাক্ট বের করতেছি, P1 P2 থেকে P3
P1 P2 থেকে P4, আবার P3 P4 থেকে P1, P3 P4 থেকে P2। তাহলে ওরকম বের করার জন্য একটা ফাংশন লিখেছে ডিরেকশন, সেটা কি করতেছে প্রথমে P3 P4 থেকে P1 প্রথমটা, তারপর এটা করছে P3 P4 থেকে P2 দ্বিতীয়টা, এরপর হচ্ছে P1 P2 থেকে P3 তৃতীয়টা, এরপর P1 P2 থেকে P4 চতুর্থটা। এখন এগুলোর মধ্যে আমাকে দেখতে হবে যে D1 যদি পজিটিভ হয় তাহলে D2 হইতে হবে নেগেটিভ, তাই না? লেখছে এখানে D1 যদি পজিটিভ হয় তাহলে D2 হইতে হবে নেগেটিভ। আবার উল্টোটা হইতে পারে যে D1 নেগেটিভ এবং D2 পজিটিভ, আইদার এটা নাহলে এটা। এটা হওয়া মানে কি? এটা হওয়া মানে হচ্ছে P1 P2 P3 P4 এর দুই পাশে, P1 এক পাশে P2 আরেক পাশে, P1 P3 P4 এর এক পাশে আর P2 P3 P4 এর আরেক পাশে। একই সাথে আরেকটা কাজ হতে হবে, সেটা হচ্ছে D3 পজিটিভ D4 নেগেটিভ, অথবা D3 নেগেটিভ D4 পজিটিভ। বেসিক্যালি অথবাটা লিখছে বেসিক্যালি ওটা দেখানোর জন্য যে দুইটা ভিন্ন মানে অপশন চেক করছে কি, কখনো এটাকে পজিটিভ করছে কখনো ওটাকে পজিটিভ করছে। ঠিক আছে, মূলত হচ্ছে মূল কথা হচ্ছে যে D1 D2 সাইন ডিফারেন্ট হইতে হবে, আবার D3 D4 এর সাইন ডিফারেন্ট হইতে হবে। একই সাথে D1 D2 সাইন ডিফারেন্ট হতে হবে, D3 D4 সাইন ডিফারেন্ট হতে হবে। যদি এরকম ডিফারেন্ট হয় তাহলে হচ্ছে আমি বলবো ট্রু, কারণ তারা ক্রস ইন্টারসেক্ট করছে। কিন্তু যদি এলস ইফ যদি D1 0 হয়, অথবা D2 0 হয়, অথবা D3 0 হয়, অথবা D4 0 হয়, হ্যাঁ, তার মানে কি D1 0 মানে কি D1টা সরি P1টা D1 0 হয় মানে কি P1টা P3 P4 লাইনের উপরে আছে, সেটা উপরে থাকতে পারে বাইরে থাকতে পারে। হ্যাঁ, সো আমাকে চেক করে দেখতে হবে যে P1টা কি P3 P4 এর লাইনের উপরে আছে কিনা। কিভাবে করছে দেখো, ওরা চেক করছে যে মিন এবং ম্যাক্স, ওরা তো জানে না কে বড়, P3 বড় নাকি P4 বড়, জানে না। সে চেক করছে কি, চেক করছে যে P3 P4 এর মধ্যে যেটা ছোট এবং P3 P4 এর মধ্যে যেটা বড়, এই দুইয়ের মাঝখানে আছে কিনা। এটা এক্স এর জন্য করা হয়েছে, ওয়াই এর জন্য করা হয়েছে। প্রথমে করছে এক্স এর জন্য, এরপর করছে ওয়াই এর জন্য। যদি দুই ক্ষেত্রেই সত্যি হয় তাহলে আমি কি বলবো ট্রু, আর যদি দুই ক্ষেত্রের মধ্যে যে কোনো এক ক্ষেত্রে মিথ্যা হয় তাহলে ফলস। ঠিক আছে, তাহলে এটা D1 0 হলে তাহলে D1 লাইনের উপরে কিনা দেখতে হবে, যদি D2 0 হয় তাহলে D2 লাইনের উপরে কিনা দেখতে হবে, যদি D3 0 হয় তাহলে D3 লাইনের উপর P3 লাইনের উপরে কিনা দেখতে হবে, যদি D4 0 হয় তাহলে P4 লাইনের উপরে কিনা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার একটা লাইন সেগমেন্টকে ইন্টারসেক্ট করে কিনা সেটা ইয়ে। এবং এখানে দেখো এখানে কিন্তু কোনো রকম ভাগ নাই, হ্যাঁ, শুধু গুণ আছে একটা আর বিয়োগ আছে। আমরা মোটামুটি কমে আনতে পারছি ক্যালকুলেশন আর কি। বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তিনটা প্রবলেম দেখলাম, মানে তিনটা প্রবলেম বলতে লাইন সেগমেন্টের সাথে রিলেটেড তিনটা প্রবলেম দেখলাম। তো কম্পিউটেশনাল জিওমেট্রি চ্যাপ্টারে আরেকটা প্রবলেম আছে যেটা আমরা সাধারণত পড়ি, সেটা হচ্ছে কনভেক্স হাল। কনভেক্স হাল জিনিসটা কি? এখানে ছবিগুলোর মধ্যে তোমাকে আসলে ওই আমি যেগুলো কথাগুলো বলছি সেই কথাগুলো লিখছি আর কি, একটু বুঝা টুঝে দিচ্ছে যে কি হইলে কি হয়, কি না হইলে কি হয়। ঠিক আছে, তোমরা একটু দেখলেই বুঝবে আশা করা যায়। এটা আমরা পড়ি না কোনো পেয়ার অফ সেগমেন্ট ইন্টারসেক্ট করে কিনা করার জন্য এফিশিয়েন্ট অ্যালগরিদম আছে। তো আমরা দেখবো কনভেক্স হাল কিভাবে বের করে। কনভেক্স হাল জিনিসটা কি? মূলত কনভেক্স পলিগন চিনো নাকি চিনো না? কনভেক্স পলিগন চিনো? এটা মুছে ফেলি না, মুছে ফেলবো?
জি স্যার। কনভেক্স পলিগন হচ্ছে, পলিগন তে বুঝো, পলিগন মানে যে বহুভুজ বলে আর কি, অনেকগুলা বাহু নিয়ে একটা পলিগন দাঁড়ায়। এটা হচ্ছে পলিগন। একটা ছবি, একটা রেখা অবশ্য ঠিক মতো হয় নাই। এটা এখন কনভেক্স পলিগন জিনিসটা কি? কনভেক্স পলিগন জিনিসটা বুঝতে হলে তোমাকে একটা, এটা যেটা কনভেক্স পলিগন না, এরকম একটা আঁকি। খেয়াল করে দেখো, এখানে আমরা যে কোণগুলো আঁকছি, হ্যাঁ, এই প্রত্যেকটা কোণ কিন্তু 180 ডিগ্রির কম। প্রত্যেকটা কোণ কিন্তু 180 ডিগ্রি কম, তাই না? ভিতরে যে জি কোণটা স্যার। আছে সবগুলো কোণ 180 ডিগ্রি কম, কিন্তু কিন্তু এই কোণটা দেখো, এই কোণটা কিন্তু 180 ডিগ্রি বেশি। হ্যাঁ, তো যদি কোনো পলিগনে ভিতরের একটা কোণ 180 ডিগ্রির বেশি হয়, এক বা একাধিক কোণ যদি 180 ডিগ্রির বেশি হয়, তাহলে আমরা এটাকে বলি কনকেভ পলিগন। হ্যাঁ, এটাকে বলি কনকেভ পলিগন। এটা হচ্ছে একটা কনকেভ পলিগন, কনকেভ পলিগন। আর এটাকে বলবো কি, কনভেক্স পলিগন। কনভেক্স মানে উত্তল, উত্তল মানে বাইরের দিকে, আর কনকেভ মানে ভিতর দিকে ঢুকে গেছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে ভিতর দিকে ঢুকে গেছে, তাই না? ভিতর দিকে ঢুকে গেছে, এটাকে বলা হচ্ছে কনকেভ। কনভেক্স মানে উঁচু, উত্তল। তো এখন তাহলে কনভেক্স পলিগন তো আমরা বুঝলাম, কনকেভ পলিগন আমাদের এখানে আলোচনার বিষয় না, আমরা কনভেক্স পলিগন বুঝলাম। আর মনে করো তোমাকে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট আবার ডিফিকাল্ট, এখানে পয়েন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, জি স্যার। এখানে পয়েন্ট দেওয়া যায় না, তো আমি জাস্ট একটু ছোট রেখা এঁকে পয়েন্ট বানাচ্ছি। পয়েন্ট দেওয়া আছে। এখন আমাকে যেটা করতে হবে যে এই পয়েন্টগুলোকে ঘিরে রাখে এরকম একটা পলিগন আঁকতে হবে। একটা সহজ উপায় হচ্ছে যে আমি একদম ঘাট করে একটা এঁকে দিলাম, এরকম একটা এঁকে দিলাম, এটা একটা পলিগন এঁকে দিলাম। দেখো সবগুলো পয়েন্ট ওই পলিগনের মধ্যে আছে না? আছে। ঘটনা হচ্ছে এটা তো সবচেয়ে ছোট পলিগন না, এটা হচ্ছে অনেক বড় পলিগন। আমাকে এমন একটা পলিগন আঁকতে হবে যেটা আয়তন সবচেয়ে ছোট, কিন্তু সবাইকেই মানে পলিগনের মধ্যে নিয়ে ফেলছে। স্মলেস্ট বাউন্ডিং কনভেক্স পলিগন। একটা 2D প্লেনের মধ্যে যদি কিছু পয়েন্ট দেওয়া থাকে, তাহলে সেই পয়েন্টগুলোকে এনকম্পাস করে থাকবে এরকম স্মলেস্ট বাউন্ডিং কনভেক্স পলিগন রাখতে হবে। তো স্মলেস্ট বাউন্ডিং কনভেক্স পলিগন যদি আমরা রাখি, তখন সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো
কনভেক্স হাল, হ্যাঁ, সেটাকে আমরা বলবো কনভেক্স হাল। তো কনভেক্স হাল তৈরি করাটা হচ্ছে আমার এখন কাজ, কিভাবে আমরা কনভেক্স হাল তৈরি করতে পারি। একটা কিছু পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলোকে ঘিরে থাকবে এরকম একটা কনভেক্স পলিগন আমাকে পাইতে হবে। তো আমরা কিভাবে করব, এখানে দেওয়া আছে একটা ছবি, দেখতে পাচ্ছ না? আচ্ছা, না দেখতে পাচ্ছ না তো কি নেই, দেখতে পাচ্ছ? জি স্যার। এইটা হচ্ছে এই P1 P2 P3 সরি P0 P1 P2 P3 এরকম করে P12 পর্যন্ত পয়েন্টগুলোর কনভেক্স পলিগন। সবগুলো কিন্তু ভিতরে অথবা ওই বাউন্ডারির উপরে, বাইরে কিন্তু কেউ নাই। এটা এনশিওর করে যদি আমি একটা কনভেক্স পলিগন আঁকতে পারি তাহলে যেটা বলা হবে কনভেক্স হাল। আচ্ছা, কিভাবে করব? অনেকগুলো পদ্ধতি আছে। তো আমরা বেসিক্যালি একটা পদ্ধতি শুরু দেখবো, যেটাকে বলা হচ্ছে গ্রাহামস স্ক্যান। গ্রাহামের স্ক্যান কিভাবে করে? এখানে যেটা করে সেটা হচ্ছে সে প্রতিবারে একটা করে পয়েন্ট স্ট্যাকে ঢুকায়, হ্যাঁ, এবং প্রতিবারই সে একটা চেক করে দেখে যে এই পয়েন্টটা কি কনভেক্স হালের পার্ট কিনা। যদি দেখে যে না, এটা কনভেক্স হালের পার্ট হতে পারে না, তখন সেটাকে স্ট্যাক থেকে বের করে দেয়। এক্সাক্ট অ্যাপ্রোচটা কি, আমি ছবি দেখাই তাহলে বুঝতে পারবা। প্রথমে সে কি করবে? প্রথমে সে তিনটা পয়েন্টকে স্ট্যাকে ঢুকাই দিবে, P0 P1 P2 ওদের ঢুকাই দিল, P0 P1 P2 ঢুকাই দিলে তুমি খেয়াল করে দেখো এখানে এখানে একটা পার্টের মধ্যে সাজাইছে, সাজানোটা কিভাবে পরে বলতেছি, এমনি র্যান্ডমলি নেয় সাজাইছে, সাজানোটা পরে বলতেছি। জাস্ট প্রথমে দেখো কি করছে, যে প্রথমে P0 P1 P2 স্ট্যাকে ঢুকাইছে, এরপরে স্ট্যাকে যদি এই সিকোয়েন্সে ঢুকাই, প্রথমে P0 ঢুকালাম, তারপরে P1 ঢুকালাম, তারপরে P2 ঢুকালাম, তাহলে স্ট্যাক টপে কি থাকবে? স্যার যেটা লাস্টে টপে কি ঢুকছে থাকবে? স্যার, যে লাস্টে ঢুকছে, হ্যাঁ, মানে P2 থাকবে, তার আগে থাকবে P1, তার আগে থাকবে P0। তখন আমি যেটা করব সেটা হচ্ছে নেক্সট টু টপ, মানে টপের আগে যেটা আছে P1, টপ মানে P2, এবং কারেন্ট পয়েন্ট কে P3। তাহলে P1 P2 P3 আমি চেক করে দেখবো যে এইটা কি লেফট টার্ন নাকি রাইট টার্ন। খেয়াল করে দেখো P1 P2 P3 এটা কি রাইট টার্ন না লেফট টার্ন? স্যার রাইট টার্ন। রাইট টার্ন। তো এখানে যদি কোনো রাইট টার্ন থাকে বা সোজা থাকে মানে জিরো থাকে, তাহলে সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে P2 তে আমরা একটা রাইট টার্ন নিচ্ছি, বা অন্য কথায় নন লেফট টার্ন নিচ্ছি। এমন একটা টার্ন নিচ্ছি যেটা নন লেফট, এমন একটা টার্ন নিচ্ছি যেটা নন লেফট। সো এই পয়েন্টটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেবো কাকে? P2 কে বাদ দেবো। দেখো লেখছে, দেখা যাচ্ছে কিনা, এই যে বাদ দিয়ে দিচ্ছে, দেখছো? বাদ দিয়ে দিচ্ছে। তাহলে P2 কিন্তু স্ট্যাক থেকে বের হয়ে গেল। এখন স্ট্যাকে ঢুকবে কে? এখন স্ট্যাকে ঢুকবে, এখন কি স্ট্যাকে ঢুকে নাই, এখন আমি চেক করবো এটা P0 P1। এখন তো আবার P1 তো নেক্সট টু টপ না, এখন নেক্সট টু টপ হচ্ছে P0। তাহলে P0 P1 P3 এটা কি লেফট টার্ন না রাইট টার্ন? P0 P1 P3 এটা কি টার্ন? লেফট। তো এখন P1 বাদ যাবে না, P1 থাকবে, P1 থাকবে। কাজ শেষ। আমি এখন কি করব? আমি এখন P3 কে স্ট্যাকে ঢুকাই দিব। তাহলে স্ট্যাকে কে আছে? স্ট্যাকে আছে P0 P1 P3। এখন আমি চেক করব নেক্সট টু টপ। নেক্সট টু টপ মানে হচ্ছে P1, টপ হচ্ছে P3 আর P4। P1 P3 P4 এটা কি টার্ন? P1 P3 P4 কি টার্ন? স্যার লেফট। লেফট টার্ন। হ্যাঁ, তাহলে কেউ বের হবে না, P4 কে আমরা স্ট্যাকে ঢুকিয়ে দিতে পারি। ঢুকাইলাম।
ঢোকানোর পরে এখন নেক্সট টপ কে? এখন নেক্সট টপ কিন্তু P3, নেক্সট টপ P3, টপ হচ্ছে 4 P4 আর P5 হচ্ছে আমার নতুন পয়েন্ট। নেক্সট টপ মানে কি? নেক্সট টপ মানে হচ্ছে টপের নিচে যে আছে, ইমিডিয়েট নিচে যে আছে সে। তাহলে দেখো P3 P4 P5 এটা কোন টার্ন? Right. রাইট, তাহলে P4 বাদ, P4 বাদ। এখন দেখতে হবে P4 বাদ হলে থাকলো কে? নেক্সট টপ কে হলো? নেক্সট টপ হচ্ছে P1, টপ হচ্ছে P3। তাহলে P1 P3 P5 কি করবো? P1 P3 P5 এটাও কিন্তু রাইট টার্ন। না সরি, কি বললাম? হ্যাঁ, P1 P3 P5, P1 P3 P5 লেফট টার্ন। যদি লেফট টার্ন সেটা থাকবে। P5 কে আমি এসটাকে ঢুকাইলাম। আচ্ছা, P5 কে ঢুকাইলাম। এখন নেক্সট টপ কি? এখন নেক্সট টপ হচ্ছে P3। হ্যাঁ, টপ হচ্ছে P5। তুমি খেয়াল ছবিটা দেখতেছো? জি স্যার। ছবিতে যেগুলো মোটা দাগ সেগুলো সবগুলো কিন্তু লেফট টার্ন। এটা মোটা দাগ, সেগুলো লেফট টার্ন। আর যেগুলা ডট 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 দাগ সেগুলো কি? সেগুলো হচ্ছে নন লেফট টার্ন, যেখানে মাঝের পয়েন্টটা বাদ চলে গেছে। তার এখানে দেখো P3 P5 P6 বাদ যাবে না, ঠিক আছে। এরপরে P5 P6 P7 বাদ যাবে না, ঠিক আছে। এরপরে P6 P7 P8 বাদ যাবে না, ঠিক আছে। এরপরে দেখো এখানে, দেখো এখানে এই ছবিতে এই ছবি দেখো যে এখন আমি কি করবো? P7 P8 P9 বাদ যাবে না? P7 P8 P9, তাই তো? P7 P8 P9 কে বাদ যাবে? P8 বাদ যাবে, P8 বাদ যাবে। তাহলে থাকলো কে? P7 আর P6। তাহলে এখন চেক করতে হবে P6 P7 P9 কে যাবে? P6 P7 P9 কে যাবে বাদ? P7 না, বাদ স্যার। যাবে। এই যে ছবি দেখতেছো, একটু হালকা রাইট টার্ন আছে। P6 P7 P9 টা একটু উপরে। হ্যাঁ, সেই জন্য P7 বাদ গেল। এরপর হচ্ছে P5 P6 P9। এখন ঠিক আছে, P5 P6 P9 P5 P6 তাহলে P9 টা ঢুকালাম। ঢোকানোর পরে এরপরে আবার আমি চালাবো। কিভাবে চালাবো? P6 P9 P11, না সরি P10 একটা আছে তো। P6 P9 P10 দেখতেই বোঝা যাচ্ছে এটা রাইট টার্ন, একদম করা রাইট টার্ন, তাই না? P6 P9 P10, তাহলে P9 বাদ। হ্যাঁ, তাহলে P5 P6 P10, P5 P6 এটাও P6 বাদ। দেখো কতগুলো বাদ চলে যাচ্ছে। P5 P9 বাদ চলে গেলো, এই এখানে P9 বাদ চলে গেলো, P6 বাদ চলে গেলো। এরপরে P3 P5 P9 এটাও রাইট টার্ন, হালকা যেহেতু তারপরে রাইট টার্ন। P1 সরি P3 P5 P10 এটাও বাদ, P5 বাদ। তাহলে থাকলো কি? P1 P3 P10, এটা কিন্তু ঠিক আছে, এটা সমস্যা নেই। হ্যাঁ, P1 P3 P10 থাকবে। এরপরে P3 P10 11 থাকবে। এরপরে আবার তোমার P10 P11 P12 ক্ষেত্রে আবার একটা বাদ চলে যাবে। হ্যাঁ, P10 P12 বাদ চলে যাবে, আর লাস্টে বাই ডিফল্ট থাকতে হবে, এক জায়গায় আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা গ্রাহাম সিস্টেম কাজ করে। প্রতিবার এসে চেক করে দেখে যে স্ট্যাক টপে যেটা আছে সেটাকে কোনো লেফট টার্ন তৈরি করতেছে কিনা। তো আমরা যে কোডটা একটু দেখি, বা কোডটা মানে অ্যালগরিদমটা একটু দেখি। এখানে একটা জিনিস আমরা বলি নাই, সেটা একটু ব্যাখ্যা করি এখানে। সেটা হচ্ছে প্রথমে তোমাকে দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে একটা পয়েন্টকে স্টার্টিং পয়েন্ট হিসাবে আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে P0। হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট P0। আর P0 পয়েন্টটা কোনটা হবে? যে কোনো পয়েন্ট নিলে হবে না। P0 পয়েন্ট নিতে হবে যেটার ওয়াই কোঅর্ডিনেট সবচেয়ে কম, যেটার ওয়াই কোঅর্ডিনেট
সবচেয়ে কম, ওয়াই কোঅর্ডিনেট সবচেয়ে কম। তো ওয়াই কোঅর্ডিনেট কত? ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে যেটা মিনিমাম সেটা নিব। এখন যদি দেখা যায় যে ওয়াই কোঅর্ডিনেট মানে কি, যেটা নিচে আছে, নিচে, তাই না, নিচে আছে। এখন যদি দেখি যে একাধিক পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কম, যদি আমি দেখি যে একাধিক পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কম, তখন আমি কি করব? লেখা আছে, কি করব? লেফট মোস্ট পয়েন্ট নেব। লেফট মোস্ট পয়েন্ট মানে কি? লেফট মোস্ট পয়েন্ট হচ্ছে তখন আমি চেক করবো যে এক্স কোঅর্ডিনেট সবচেয়ে কম কার। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করবো প্রথমে দেখবো সবচেয়ে নিচেরটা, আর যদি সবচেয়ে নিচে একাধিক পয়েন্ট থাকে তাহলে আমি সবচেয়ে বামেরটা। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সবচেয়ে ডানেরটা নিলাম এবং কি বললাম, সবচেয়ে নিচেরটা নিলাম এবং সবচেয়ে বামেরটা নিলাম, ওটাকে বললাম P0। এটা হচ্ছে প্রথম কাজ, P0 বের করা। এরপরে তুমি দেখো এখানে কিন্তু এটা সাজাইছে। এই সাজাইছে এটা কি হবে? সাজাইছে হচ্ছে এই P0 রেসপেক্টে, ছবিটা দেখো, P0 রেসপেক্টে এইভাবে সাজাইছে কাউন্টার ক্লকওয়াইজ। দেখো P0, P1, P2, P3, P4, P6, P7, P8, P9, P10, ঠিক আছে, সবগুলো কিন্তু P0 থেকে শুরু হয়েছে। P0 রেসপেক্টে কাউন্টার ক্লকওয়াইজ আছে। এটা বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট ইউজ করতে হয়। পোলার কোঅর্ডিনেট বুঝো? আমাদের তো দুই ধরনের কোঅর্ডিনেট ছিল, স্কুলে ছিল। কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ত্রিকোণমিতি ছিল মনে হয় সম্ভবত। কার্টেসিয়ান কোঅর্ডিনেট, একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেটে কি হয়? পোলার কোঅর্ডিনেটে আমি দুইটা জিনিস ইউজ করি। একটা হচ্ছে অরিজিন থেকে ডিসটেন্স, আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে এটা কি বলে, যে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল স্যার। কোণ, অ্যাঙ্গেল, হ্যাঁ, এক্স এর সাথে অ্যাঙ্গেল। তো এখানে আমি অরিজিনের সাথে, যেহেতু এটা অরিজিনের সাথে আমি করতে পারবো না, আমাকে ধরে নিতে হবে যে P0টা অরিজিন। হ্যাঁ, আমাকে ধরে নিতে হবে P0টা অরিজিন। দেন হচ্ছে আমার ওই কি বলে এটাকে, ইয়ে বের করতে হবে, ওই সাজাইতে হবে। P0টাকে অরিজিন ধরে নিয়ে আমি কোণ বের করব। কোণ বের করে সেই কোণ অনুযায়ী আমরা কি করব, এটাকে সাজাবো। হ্যাঁ, ছোট থেকে বড়, যার 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 হচ্ছে পোলার কোঅর্ডিনেট যত কম, সে হচ্ছে তত আগে থাকবে আর কি। তো এভাবে সাজাবো। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি দেখা যায় যে একই একই মানে একটা ইয়ের কি বলে যেটা, এটা কি বলে ভুলে গেলাম, মানে পোলার অ্যাঙ্গেল সেম, দুইটা পয়েন্টের পোলার অ্যাঙ্গেল সেম হচ্ছে, তখন কি করবো? তখন যেটা করবো সেটা হচ্ছে সবচেয়ে দূরে যেটা আছে সেটাকে রাখবো, বাকিগুলোকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, সবচেয়ে দূরে যেটা আছে সেটার এটা রাখবো, আর বাকিগুলোকে বাদ দিয়ে দেবো। তার মানে আমি প্রথমে সর্ট করবো অ্যাকর্ডিং টু পোলার কোঅর্ডিনেট। যদি দেখা যায় যে একাধিক এর পোলার কোঅর্ডিনেট সেম, তখন যেটা ফার্দেস্ট সেটা রাখবো। হ্যাঁ, কারণ আগেগুলো আসলে থাকবে না, আগেগুলো অটোমেটিকলি বাদ চলে যাবে, ওটাকে দেখে লাভ নাই, বাদ দিয়ে দিলাম। তাহলে এইভাবে সাজানোর পরে এরপর হচ্ছে আমার এতক্ষণ আমরা যেটা দেখলাম, যে অ্যাপ্রোচ দেখলাম, সেই অ্যাপ্রোচে কাজ করে যাবো। সেই অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচটা হচ্ছে প্রথমে একটা স্ট্যাক নিব এমটি, এরপরে পুশ P0, P1, P2, P0, P1, P2 ঢুকাবো। হ্যাঁ, প্রথম তিনটে ঢুকে ফেলবো ফার্স্টে। এরপরে ফর I equals to 3 to m, এমটা হচ্ছে আমাদের নাম্বার অফ পয়েন্টস। তো একটা চেক করবো আমরা, while the angle formed by the points next to top and pi, next to top and pi, বেসিক্যালি আমি টপে যেটা আছে সেটাকে ফেলবো কি ফেলবো না সেটা সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, টপে যেটা আছে সেটা কি একটা ভ্যালিড পয়েন্ট নাকি ভ্যালিড পয়েন্ট না, সেই সিদ্ধান্ত আমরা নিচ্ছি। তো কি করতেছি, নেক্সট টু টপ এবং পিআই, এরা কি কোনো নন লেফট টার্ন হয় কিনা। তো যতক্ষণ এরা নন লেফট টার্ন হবে ততক্ষণ পপ হয়ে থাকবে। হ্যাঁ, যেমন আমরা দেখছি একবার আপ টু 3টা কিন্তু আমরা পপ করছি পরপর একই সাইকেলে। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে সবসময় নন লেফট হচ্ছে।
তো যখনই নন লেফট হবে টপটা বের হয়ে যাবে, যখনই নন লেফট হবে টপটা বের হয়ে যাবে, বের হয়ে যাবে যখন দেখা যায় আর কোনো নন লেফট নাই, তখন আমি কি করবো, তখন আমি ওই যে পিআইটা ছিল সেই পিআইটাকে পুশ করে দিব, পুশ করে এরপর আবার পরের পরের পয়েন্ট নিব, পরের পয়েন্ট নিয়ে চেক করে দেখবো যে ওই যে এই মাত্র যেটাকে পুশ করলাম সেটা কি থাকার যোগ্যতা আছে নাকি নাই। যদি থাকার যোগ্যতা না থাকে তাহলে ফেলে দিব, ফেলে থাকবো। তো ফাইনালি দেখা যাবে যে যাদের থাকার যোগ্যতা আছে শুধুমাত্র তারাই স্ট্যাকে আছে। তখন আমি স্ট্যাকের পয়েন্টগুলোকেই রিটার্ন করে দিব, বলবো যে দিস পয়েন্টস আর দ্য কনভেক্সাল পয়েন্ট। বোঝা গেছে কিনা? বোঝা গেছে? জি স্যার। তো এখানে যদি আমি টাইমের হিসাব করি তাহলে টাইমটা হচ্ছে আমার বেসিক্যালি লাগে সর্টিং করার জন্য, কারণ ওই ভিতরে যে 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার লাইনে 7 থেকে 10 নাম্বার লাইনে যে লুপটা আছে সেই লুপটা কিন্তু চলবে অর্ডার অফ n বার। হ্যাঁ, জাস্ট কিছু কাজ করবে আর কিছু না। কিন্তু মূল টাইমটা লাগে কোথায়? মূল টাইমটা লাগে তোমার ইয়েতে, পুষ্পকে স্যার। না পুষ্পকে লাগে না, সর্টিং এ লাগে। এখানে লাগে না কারণ হচ্ছে এখানে তোমার তো ইয়ে নাই, ওই যে ওই ফরে তো জাস্ট একবার চললো, জাস্ট এখানে একবার, তাই না? ফর তো মাল্টিপল চলতেছে না, একবারই চলতেছে। আর এই ওই হোয়াইলও বেশি চলবে না, কারণ হচ্ছে আমি একটা পয়েন্ট একবারই ধরি, ওই পয়েন্টটা তো ফার্দার পরে আসে না। সো একটা পয়েন্ট একবারে বেশি কিন্তু আমি তাকে পপ করতে পারতেছি না, একবার পুশ একবার পপ শেষ। সো আমার এখানে কখনোই কিন্তু মোর দেন অর্ডার অফ n সময় লাগবে না ওই 7, 8, 9 নাম্বার লাইনে। কিন্তু সময় লাগবে কোথায়? সময় লাগবে আমি যখন শর্ট করবো, ওই যে 9 নাম্বার 2 তে শর্ট করবো, তখন আমার যে কোনো শর্টিং অ্যালগরিদমের মতো সেখানে টাইম লাগবে অর্ডার অফ n log n। তাহলে গ্রাহাম স্ক্যানের টোটাল রানিং টাইম হচ্ছে অর্ডার অফ n log n। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা কম্পিউটেশনাল জিওমেট্রির আলোচনা শেষ করলাম। কোনো প্রশ্ন আছে? স্যার জিওমেট্রি কি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ দরকার হয় বেশি? বেশি দরকার হয় কিনা বলা মুশকিল, আসে মাঝে মধ্যে প্রবলেম। একটা সময় অনেক আসতো, তখন দেখা যাচ্ছে যে ওই সেটের মধ্যে সবচেয়ে কঠিন প্রবলেমটা হচ্ছে একটা জিওমেট্রি প্রবলেম, বা এটা থাকতোই, মানে বাংলাদেশের ঢাকা রিজিয়নাল এক সময় প্রচুর জিওমেট্রি প্রবলেম থাকতো। তো ইদানিং যেটা হয়েছে যে এখন যেসব প্রবলেম আসে সেখানে ওই ডিপি বা এই ধরনের বিষয়গুলো আসে বেশি আর কি, অ্যালগরিদমিক প্রবলেম আসে। ওই জ্যামিতি হয়তো আগের তুলনায় কমে আসছে। আমি যখন কন্টেস্ট করতাম তখন মানে থাকতোই, একদম একটা তো থাকবে, আরো বেশি থাকতে পারে এরকম ছিল আর কি। সেই তুলনায় এখন কমে আসছে। আর জ্যামিতিটা স্পেশালাইজ জিনিস, কারো আবার ওই জ্যামিতির প্রতি একটা ফ্যাসিনেশন থাকে। হ্যাঁ, স্পেশালি যারা একটু ম্যাথমেটিক ওরিয়েন্টেড তাদের মধ্যে অনেকের জ্যামিতির ফ্যাসিনেশন থাকে। তো তখন দেখা যায় ওরা ওরকম কেউ যদি কোশ্চেন সেট করে তখন একটা জ্যামিতির প্রবলেম দিয়ে দেয় আর কি। আর জ্যামিতিক প্রবলেমের ক্ষেত্রে কম্পিউটার জ্যামিট্রি লাগতে পারে, সবসময় যা লাগে এরকম না, অনেক সময় লাগে আর কি। আর কনভেক্সাল তো এখন অনেক পরিচিত হয়ে গেছে, সেই কারণে কনভেক্সাল প্রবলেম দেয় এটা না আর কি। তবে একটা সময় ছিল যখন হচ্ছে প্রচুর জ্যামিতিক প্রবলেম আসতো, হয়তো আবার পরে কোনো সময় তো আসতে পারে। এখন হচ্ছে এই অ্যালগরিদম গুলো অনেক, মানে ট্রি বা এটা অ্যালগরিদম অনেক রকম টেকনিক আছে, তো সেই কারণে আর এটা হয়তো কম আসে একটু। তারপরেও এটা শিখে রাখাটা ভালো। আর আরেকটা বিষয় আমাদের একটু কম পড়া হয়, এটা সিলেবাসে রাখা হয় নাই সামহাও, সেটা হচ্ছে স্ট্রিং প্রসেসিং। স্ট্রিংটা একটা ইম্পর্টেন্ট কাজ আর কি, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত। এটা চ্যাপ্টার ওখানে আছে অবশ্য, এই চ্যাপ্টার আগের চ্যাপ্টার অথবা পরের চ্যাপ্টার, স্ট্রিং প্রসেসিং, প্যাটার্ন ইয়ে করা, স্ট্রিং এর মধ্যে প্যাটার্ন খুঁজে বের করা, এইসব। ডাটা স্ট্রাকচারে করছিলাম স্যার। করছিলা? কোনটা করছিলা? স্ট্রিং ম্যাচিং সেকেন্ড প্যাটার্ন একটা ছিল, ফার্স্ট প্যাটার্ন একটা ছিল।
ওখানে মনে হয় তোমরা বেসিক্যালি ফাইনিট অটোমাটা দিয়ে মনে করছিলে নাকি? না স্যার ওখানে কোনো অটোমাটা ছিল না স্যার, এমনি অনেকগুলো ইয়ে না না অটোমাটা ছিল না ঠিক আছে, কিন্তু ইন্টারনালি মনে হয় অটোমাটা কিছু একটা ছিল। জি স্যার ওখানে তো অটোমাটা তোমার শিখো নাই, তোমাকে তো অটোমাটা শব্দ ইউজ করবে না, কিন্তু মনে হয় এটা অটোমাটা ছিল আর কি। তো ফাইনিট অটোমাটা দিয়ে স্ট্রিং ম্যাচ করা একটা কমন ইউজ হয়। আরেকটা হচ্ছে কেএমপি, নুথ মরিস প্র্যাট একটা অ্যালগরিদম আছে কেএমপি ম্যাচার, সেটাও অনেক ইউজ হয়। স্ট্রিং হ্যান্ডলিংটা শেখা সবার খুব জরুরি, এটা একদম বেসিক জিনিস এটা। তো আজকে যেসব অ্যালগরিদম দেখালাম সেই অ্যালগরিদম গুলা ইমপ্লিমেন্ট করাটা খুব সহজ, মানে এখানে তেমন কোনো, স্পেশালি প্রথম যেটা দেখালাম প্রথমটা তো স্ট্রেট ফরওয়ার্ড, আর এইটার জন্য একটু সর্টিং করতে হয়, সর্টিং পোলার অ্যাঙ্গেল বের করতে হয়। এটা যারা একটু ম্যাথমেটিক্স পারো তাদের জন্য আসলে তেমন কঠিন কিছু না। এগুলো করবা তোমরা, হ্যাঁ।